হ্যালো এভরিবডি, সবাইকে শুভেচ্ছা। আজকে আবার আমরা গত সপ্তাহে যে লাইভটি করেছিলাম 21 lessons for the 21st century ইউভাল নোয়া হারারির একটি বই সম্পর্কে কথা হয়েছিল। তো আজকে আমরা সেকেন্ড পর্ব শুরু করছি। আমাদের মূল ফোকাস হচ্ছে এই লাইভটার যে হাউ উইল হিউম্যানিটি ফেস দি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এই বিষয়টাকে মূলত আমরা হাইলাইট করব। তো গত পর্বে আমরা 7টি মানে বইটার 7টা টপিক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে নেক্সট 7টা মানে টপিক ডিসকাস করবো। হ্যাঁ, চেষ্টা করব। তো দ্বিতীয় পর্ব, তো আমার সাথে মানে আছে আমাদের গেস্ট হিসেবে সজল আরাফ। সজল, ওয়েলকাম। আপনার মানে আমরা আসলে গত পর্বের আলোচনা খুবই এনজয় করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। আর শাহিন, আপনি কেমন আছেন? জি, ভালো আছি অনেক। ধন্যবাদ বিশেষ করে সজল আরব ভাইকে। উনি এই যে 21 lessons for the 21st century ইউভাল নোয়া হারারি এই বইটা নিয়ে উনি নিজেও লাইভ করেছেন এবং এই বিষয় নিয়ে উনি আমাদের এখানে আলোচনা করতেছেন এবং গত একটা লাইভ আমরা করেছি, আজকে আবার আমরা লাইভ করতেছি। হয়তো আগামীতেও একটা এইগুলো লাইভ করব এবং আমি খুবই অ্যাপ্রিসিয়েট করতেছি ওনাকে যে উনি আমাদেরকে সময় দিচ্ছেন এবং এরকম একটা ফ্রুটফুল একটা ডিসকাশন আমরা করতে পারতেছি। থ্যাংক ইউ। তো সজল, আমরা কি ন্যাশনালিজম পর্যন্ত পরিপূর্ণ ডিসকাশনটা করেছিলাম? এটা ছিল বইটা, রাইট? এটা ছিল বইটা এবং এটা নিয়ে আমরা এখন কথা বলবো। তো আমাদের আমরা লাস্ট যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হলো ন্যাশনালিজম, মানে 7 নাম্বার যে টপিকটা। তো এইখানে বোধহয় একটু আমাদের যে আমি একভাবে ইন্টারপ্রেট করতেছিলাম, আমি আর নাহিদ আপু প্রায় সেম ওয়েতে ইন্টারপ্রেট করতেছিলাম, বাট ভাইয়া একটু ডিফারেন্ট ওপিনিয়ন দিচ্ছিল। তো ওই জায়গাটা আমরা এটা শেষ করে দেই, বোধহয় আরেকটা স্কেডিউল ছিল একটা লাইভের। তো ওইটা নিয়ে যদি শাহিন ভাই কিছু বলতে চান আর কি, তাহলে যে আমার যতদূর মনে পড়ে যে প্রবলেমটা নিয়ে যেটা হচ্ছিল। জি জি। তো আমি আমার যেটা বলতে চাচ্ছিলাম, আমি কিন্তু এখানে যাতে ভুল বোঝাবুঝি না হয়, প্রথমত হচ্ছে গিয়ে যে ন্যাশনালিজম যে সেটা যে আমি সাপোর্ট করতেছি, ব্যাপারটা আসলে তা না। আবার গ্লোবাল যে কোঅপারেশন, ডেফিনেটলি এটাকে আমি সাপোর্ট করি, বাট কিন্তু তার মাধ্যমে যে ন্যাশনালিজম উঠে যাবে, মানে আমার কথা হচ্ছে গিয়ে সেরকমটা ব্যাপার না। বা যেমন ধরেন আপনি হয়তো বলতেছিলেন যে 1971 সালে যদি যুদ্ধ না হইতো, ব্রিটিশরা যদি এভাবে আলাদা না করে দিত, আমরা হয়তো একসাথে থাকতাম। এই যে জায়গাগুলো, এটাকে একটা গল্প, আমি আবার ওই জায়গাতে আমার একটু আপত্তি যে গল্প না বলে, গল্প কেউ তৈরি করে দিছে বলে এটা হয় নাই, এটা ন্যাচারালি আমাদের ভিতরে অ্যারাইজ করছে, আমরা হইছে। বাট এটা প্রমোটের দিকে আমি যাচ্ছি না। আমার কথা হচ্ছে আমরা গ্লোবালি কোঅপারেশন করতে পারি এবং গ্লোবাল কোঅপারেশন না করলে বিভিন্ন ইস্যু যেটা আপনি বলছেন, ক্লাইমেট ইস্যু সহ আরো বিভিন্ন বিষয় আমরা কিন্তু সমাধানের দিকে যেতে পারবো না। করোনার উদাহরণ দিছিলেন, ওইটা যদি আমরা গ্লোবাল কোঅপারেশন থাকতো তাহলে ওইটা এত মেসিভ আকারে ধারণ নিত। এই জায়গাতে আমি এগ্রি করি আর কি। বাট ন্যাশনালিজম টু সাম এক্সটেন্ট কেন হচ্ছে সেটা আমি বলতেছি, বাট গ্লোবাল কোঅপারেশনকে আমি অ্যাপ্রিশিয়েট করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাই দ্য ওয়ে, আপু কিছু বলবেন? হ্যাঁ, আমি একটুখানি বলি। ফজল, ওই আপনার সাথে তো আমি এই বিষয়টাতে সম্পূর্ণ একমত, এবং ইউভাল নোয়া হারারির সাথেও আমি সম্পূর্ণভাবে একমত যে এই মুহূর্তে গ্লোবাল কোঅপারেশন ছাড়া এই পৃথিবীটাকে, মানে ক্লাইমেট চেঞ্জ থেকে শুরু করে বিভিন্ন ধরনের যুদ্ধ হচ্ছে, এই যে ইকোনমিক থ্রেট, আমাদের যে দ্রব্যমূল্যের দাম বাড়ছে, এগুলি সম্ভব শুধুমাত্র হচ্ছে আমাদের গ্লোবাল কোঅপারেশনের মাধ্যমে। এবং আমি ন্যাশনালিস্ট না, তবে ন্যাশনালিজমের কোনো ভ্যালুকে যে আমি অ্যাপ্রিসিয়েট করি না তা না, যে সেটা কিন্তু ইউভাল নোয়া হারারি খুব স্পষ্টভাবে বারবার উল্লেখ করেছেন ওনার বিভিন্ন ইন্টারভিউ পডকাস্টে। উনি বলেছেন যে ন্যাশনালিজমের কারণে অনেক ভালো কিছু হয়েছে, ভ্রাতৃত্ববোধ, যে আমাদের যে একই ভাষায় কথা বলছি, একই দেশের মানুষ বা একই কমিউনিটিতে থাকার কারণে আমাদের মধ্যে অনেক মানে সেন্স অফ মানে বিলঙ্গিং বা অনেক মানে প্রোটেক্ট করা, মানে দেশের মানে ভৌগোলিক পরিসীমাকে প্রোটেক্ট করা, অনেক কিছু হয়েছে, যেগুলির পজিটিভিটিটাকে উনি দেখিয়েছেন। সুতরাং আমি ব্যক্তিগতভাবে যেহেতু বিষয়টা নিয়ে অনেকদিন মানে ওনাকে ফলো করি, সেজন্য আই ফুললি এগ্রি উইথ ইট। নাও আপনি আপনার কথাটা মানে আবার প্রথম থেকে বলতে পারেন।
আচ্ছা, তো যে ব্যাপারটা হলো যে আমি যেটা বলতে চাই সেটা হলো, আমরা অবশ্যই নেক্সট টপিকে চলে যাব। তো আমি জাস্ট এইটাকে একটু লাস্ট একটু বলি। সেটা হলো আপু যেটা বললো যে হারারি একটা এক্সাম্পল দিচ্ছিলেন যে সাউথ কোরিয়া বা জাপানের যে আপনার ডেভেলপমেন্ট, আমি ওনার লাস্ট একটা পডকাস্টও শুনতেছিলাম এরকম, যে সাউথ কোরিয়া বা আপনার হলো জাপান বা মালয়েশিয়া, এদের যে ডেভেলপমেন্টটা হয়েছে, ওরা লাইক এরকম ছিল যে ঠিক আছে সাউথ কোরিয়া বা ওরা নর্থ কোরিয়াকে হচ্ছে শত্রু ভাবতো, নর্থ কোরিয়াকে থ্রেট মনে করতো, বাট এট দ্য সেম টাইম এই যে আমার একজন শত্রু আছে, আমার একজন বা আমার কারোর সঙ্গে ফাইট করতেছে, আমার কারোর সঙ্গে কম্পিট করতে হইতেছে, তো ওই জন্য আমাকে আরো বেশি দ্রুত ডেভেলপ করতে হবে, ওই সেন্সটা গ্রো করছে এবং ওইটার আউটকাম ভালো ছিল। তো আলটিমেটলি হারারি এইটা বলে নাই যে খারাপ বা ওইরকম কিছু না, বাট জিনিসটা হচ্ছে এরকম যে আপনি জাপানি ভ্যালুস কে আপনি হচ্ছে রেসপেক্ট করতেছেন, আপনি মানার চেষ্টা করতেছেন, বা এইটা আসলে কোনো অসুবিধা নাই। বাট প্রবলেমটা হচ্ছে আমি জাপানি, সো আমি কোরিয়ানদের চেয়ে শ্রেষ্ঠ, বা আমি বাঙালি তাই আমি ভারতীয়দের চেয়ে শ্রেষ্ঠ। আপনি যদি এইভাবে করে জিনিসটা চিন্তা করেন, তখন যেটা হবে আলটিমেটলি হচ্ছেও, আপনি এখানে খেয়াল করে দেখবেন যে তাইওয়ান এবং ইউএসএ কিন্তু দুইটা খুবই বন্ধু ভাবাপন্ন রাষ্ট্র। তো হলিউডে তাইওয়ানকে নিয়ে কোনো মুভি বানানো হয় না, বাট চীনকে নিয়ে প্রচুর মুভি আছে, চীনারা খারাপ এটা দেখানোর জন্য। বাট তাইওয়ান যে আমার ফ্রেন্ড এইটা দেখানোর জন্য কিন্তু কোনো মুভি হয় না। অর্থাৎ আমরা যখন কাউকে অপোনেন্ট হিসেবে বা এনিমি হিসেবে আইডেন্টিফাই করতে পারি, ওইটা আমাদের বিজনেসের জন্য ভালো। হেট্রেট ছড়ানোটা বিজনেসের জন্য কারো কারোর জন্য ভালো হয়ে গেছে, এবং এর ফলে হয় কি আপনার মানে লাভ জিনিসটা যত দ্রুত স্প্রেড করে, তার চেয়ে হেট জিনিসটা আরো বেশি স্প্রেড করতেছে। এইটা হচ্ছে প্রবলেমটা। তো এখন আমার কাছে মনে হয় যে উনি যে জিনিসটা বুঝাইতে চাইছে, আমি আশা করতেছি সবাই ব্যাপারটা বুঝতে পারছে, যে ঠিক আছে আমি ন্যাশনালিজম তো এখন একটা রিয়ালিটি, আপনি তো এটা চেঞ্জ করতে পারবেন না। লাইক এখন বাংলাদেশ নামক একটা দেশ তৈরি হয়ে গেছে, ইন্ডিয়া নামক একটা দেশ তৈরি হয়ে গেছে, হোয়াট এভার, আমরা অন্য অনেক কিছু হইতে পারতাম, বাট যে জিনিসটা এখন এক্সিস্ট করতেছে ওই জিনিসটাকে আপনি ডিনাই করতে পারেন না। বাট এটা নিয়ে যেন আমরা মারামারি না করি বা আমাদের মধ্যে আনহেলদি কম্পিটিশন তৈরি না হয়। সো এই ব্যাপারটা বোধহয় আমাদের। আচ্ছা, আবার ইয়েটা কেটে গেছে, তো আমি একটুখানি বলি। হ্যাঁ, শিওর। হ্যাঁ সজল, আমি এই জায়গাটা সবচেয়ে বেশি টাচড হয়েছিলাম এই জায়গাটাতে, যে উনি যখন লিখেছেন বলেছেন যে মানে সুপেরিয়রিটি যে তৈরি হওয়া, যে ধরেন অর্থনৈতিকভাবে যে দেশগুলি অনেক ভালো অবস্থানে চলে গেছে, সেই দেশগুলি কিন্তু একটা সুপেরিয়রিটি নিয়ে বসে আছে। তো এই জিনিসটা হচ্ছে ন্যাশনালিটির একটা মানে ড্রব্যাক, খারাপ সাইড। তো উনি আসলে ন্যাশনালিটির পজিটিভ এবং নেগেটিভ দুটো অ্যাসপেক্টই দেখিয়েছেন। তো এই যে সুপেরিয়রিটি কমপ্লেক্সটা তো এখান থেকেই চলে আসছে, যে এটা ইন্ডিভিজুয়াল লেভেলেও কন্টামিনেট হয়, যে একজন সুপেরিয়র একজন ইনফেরিয়র। সো এই জিনিসটাকে এলিমিনেট করারও একটা উদ্দেশ্য আছে এই বলার আর কি। জি, আপনি বলুন। আচ্ছা, আপনাদের কি একটা জিনিস, আমার না বইটার নামটা মনে নাই, বাট হুমায়ুন আহমেদের একটা বইতে আমি পড়তেছিলাম, ওনার একটা ভ্রমণ কাহিনী টাইপ কিছু। তো উনি আপনার হলো ওনার কিছু লাগেজ বা এই জাতীয় কিছু একটা প্রবলেম হচ্ছিল, তো এটা নিয়ে উনি এয়ারপোর্ট অথরিটির কাছে গেছে, ওইটা হচ্ছে হিথ্রো এয়ারপোর্ট আপনার ইউকে তে। যাওয়ার পরে বলতেছে যে তুমি কোন দেশ থেকে আসছো। প্রবলেম কিন্তু এয়ারপোর্ট অথরিটির কারণেই হয়েছে, ওনার একটা লাগেজ বা কিছু একটা হারাই গেছে, এটা নিয়ে কোন একটা প্রবলেম উনি ফেস করছে এবং উনি রিপোর্ট করতে গেছে যে এই জিনিসটা। তো বলতেছে তুমি কোন দেশ থেকে আসছো, তারপর পাসপোর্ট দেখে যখন দেখছে এটা বাংলাদেশের পাসপোর্ট, তখন লাইক ওই এয়ারপোর্টের লোকটার হচ্ছে আচরণই পুরো চেঞ্জ হয়ে গেছে। ওকে নিয়ে একটা মানে হুমায়ুন আহমেদকে নিয়ে একটা রুমের মধ্যে বন্দি করে রাখছে এবং সবকিছু থেকে তাকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। তুমি লাগেজ নিয়ে কমপ্লেন করতেছো, মানে তুমি এখানে ঢুকছো কিভাবে, এটাই বোধহয় সে বিশ্বাস করতে পারতেছে না যে ইউকের মতন একটা জায়গায় বাংলাদেশি একজন মানুষ কেন আসবে, নিশ্চয়ই এর কোনো খারাপ উদ্দেশ্য আছে বা এরকম কিছু একটা। হ্যাঁ, অথচ আমরা জানি উনি খুব ভালো একজন লেখক, আর পার্সোনাল লাইফে যে কোনো একজন এভারেজ ব্রিটিশ মানুষের চেয়ে উনি অনেক বেশি সাকসেসফুল। হ্যাঁ, তো বাট স্টিল ওনাকে একটা অকওয়ার্ড সিচুয়েশনের ভেতর দিয়ে যাওয়া লাগছে, একটা রুমের মধ্যে ওনাকে বন্দি করে রাখছে। কেন? জাস্ট বিকজ সে হচ্ছে বাংলাদেশি। যে আপু যেটা বললেন যে জাস্ট আপনি হচ্ছে একটা ভালো হয়তো বা একটা ধনী দেশে জন্মাইছেন, এন্ড আপনি মনে করতেছেন যে আপনি একজন বাংলাদেশি বা আপনি একজন ইন্ডিয়ানকে যা ইচ্ছা তাই ট্রিট করতে পারবেন। তো ন্যাশনালিজমের কিন্তু আপনার খুব হ্যাঁ জাস্ট বিকজ অফ এ পাসপোর্ট। পাসপোর্টটা বলে দেয় যে আপনি কতখানি পাওয়ারফুল, আপনার যে অ্যাপিয়ারেন্স, মানে আমরা যে স্নবস হয়ে যাই, যে আপনি যে কোথাও গেছেন, আপনি একজন মানুষ, আপনার আইডেন্টিটি
আইডেন্টিটি, আপনার পাসপোর্টটা দেওয়ার সাথে সাথে ইউ উইল বি জাজড বেসড অন ইউর ন্যাশনালিটি, যে আপনার পাসপোর্টের মূল্য কম, আপনি একটা গরিব দেশের মানে ওইটা আপনার সম্পর্কে অনেক কিছু তাকে ওই মুহূর্তে বলে দিবে। ইউকে বর্ডারে আমি আরো এক জিনিস ফেস করেছি, দেখেছি ওরা আমাদের সাথে যে কথোপকথন করে সেটা অনেক ডিফারেন্ট। ওরা বলে যে তুমি এখানে থাকবে কিনা, কতদিন থাকবে, মানে ওরা ধরেই নেয় যে ওই দেশে গিয়ে আমরা আর আসবো না, মানে ওই দেশে থেকে যাব। ইউকে না, ইউএসএ বা সব বড় বড় দেশে এই জিনিসটা হয়। এইটাই তো ন্যাশনালিটির যে প্রবলেম, যে একটা নেশন আর একটা নেশনকে কিভাবে ট্রিট করছে, আপনার পাসপোর্টকে কিভাবে ট্রিট করছে। জি বলুন। অথচ একটা সময় ছিল যখন ইউকের লোকজন যখন এখানে এসে আপনার এই যে কলোনি তৈরি করে বা এই কাজগুলো যখন করে, তারা কিন্তু আমাদের পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করে নাই। আমরা আসছি, তারপর এসে তোমাদের রাজা রানী যা আছে সব বের করে দিব, হ্যাঁ আমরা শাসন করব। তখন তাদের কখনো মনে হয় নাই যে এই দেশের মানুষ কি চায়, বাট এখন তাদের চাওয়াটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে আর কি। ভেরি আনফর্চুনেট বাট ট্রু। তো এনিওয়েজ, আমরা যদি এটা নিয়ে কথা বলতে থাকি, মানে এই টপিকটা এত ভাস্ট যে শুধুমাত্র এটা নিয়ে বোধহয় একদিন আলোচনা করা যাবে। আমার মনে হয় আমরা নেক্সট টপিকে যেতে পারি আর কি, কেমন? হ্যাঁ। আচ্ছা, পরের যে টপিকটা ছিল সেটা হচ্ছে রিলিজিয়ন। এটা খুবই সেন্সিটিভ একটা ইস্যু। তো যেটা হয়েছে যে হারারি হেটার্স যারা আছে, যারা হচ্ছে ওকে, যেহেতু আমরা বোধহয় এটা জানি কম বেশি যে উনি কিন্তু একজন গে, তো এই কারণে ওনাকে অনেকে এমনি দেখতে পারে না। উনি যত ভালোই হোক বা উনি যত ভালোই লিখুক, ওনার অপরাধ হচ্ছে উনি গে। তো ওনাকে মানে অ্যাট এনি কস্ট ওনাকে কি বলবো, এটাকে আপনার হচ্ছে বাজে একটা কমেন্ট ওনার সম্পর্কে করতে হবে, ওনার জিনিসপত্র থেকে ভুল খুঁজে বের করতে হবে। তো এইরকম একটা ব্যাপার ছিল যে যেহেতু ভদ্রলোক গে বা আমরা যেটাই বলি, তো ওনার এই যে রিলিজিয়ন যে টপিকে, উনি এখানে কোন রিলিজিয়নের বিরুদ্ধে কোন ধরনের হেট্রেড বা এরকম কিচ্ছু করে নাই। আচ্ছা আন্টি, ঠিক আছে আন্টি, আপনি দরজাটা আটকাই দিয়ে যান। আচ্ছা, জি হ্যাঁ। তো মূলত শাহিন, আমি যেটা বলবো যে এখানে রিলিজিয়ন সম্পর্কে উনি কোনো স্পেসিফিক রিলিজিয়নের কথা বলেনি। উনি বেসিকলি বলেছেন হচ্ছে যে গডের একটা কনসেপ্ট আছে। উনি বলেছেন যে আপনি কি রিলিজিয়াস কিনা, তখন উনি বলেছিলেন যে আমি আসলে যে গড আছে, যে গডের ওই যে নারীরা কি পোশাক পরবে, একটা ছেলে বা একটা মেয়ে সে কার সাথে সেক্স করবে, এগুলি ডিসাইড করবে, মানে পেটি ল গিভার হু নোজ এভরিথিং অ্যাবাউট হোয়াট উইমেন শুড ওয়্যার এবং হোয়াট ইউ শুড ডু, সেই গডকে আমি পছন্দ করিনি। কিন্তু আপনি যদি ওই স্পিরিচুয়াল বা ওই ধরনের কোনো গড যে কিনা যে মানুষের লাইফে ইন্টারফেয়ার করছে না, আপনি আপনার সবকিছু ওই জিনিস ওই রকম গড হলে আমার সমস্যা নেই, এরকম একটা জিনিস উনি বলেছিলেন আর কি। আচ্ছা, তো হারারি সরি আমার ওই হাউসমেট আসছিল, তো উনি রান্না বান্না করে মাত্র বের হয়ে গেল, তো আমাকে বলতে আসছে যে আমি বের হয়ে যাচ্ছি, দরজা আটকাইতে হলো। আচ্ছা, তো যেটা হয় আপনার রিলিজিয়ন নিয়ে যে আর্গুমেন্টটা ছিল, উনি কোনো ধরনের হেট্রেড ছড়ায় নাই, কিছু করে নাই, বাট মানুষ আমি জানি না কেন এই চ্যাপ্টারটাকে নিয়ে খুব, মানে যারা ওনার হেটার্স আছে ওরা অনেক কথা বলছে। তো আমি এই জিনিসটাকে একটু রিক্যাপ করি। এটা পেজ নাম্বারটা হচ্ছে আপনার 127। তো ওইখানে উনি তিনটা খুব ইম্পর্টেন্ট তিনটা টপিক নিয়ে কথা বলছে। এই তিনটা জিনিসকে অ্যাড্রেস আসলেই করা উচিত। আচ্ছা, প্রথমটা হচ্ছে যে ক্রিশ্চিয়ান এগ্রিকালচার। এখানে এগ্রিকালচারও আছে, প্লাস হচ্ছে আপনার মেডিসিনের ব্যাপারটাও আছে। সেটা হলো উনি মানুষজনের রোগ ভালো করতে পারতেন। তারপর হলো এই জন্য, তারপর হলো নাহিদ, ওনার সাউন্ডে মনে হয় একটু হ্যাং হয়ে গেছে। উনি আবার আসলে আমরা আলোচনা করবো ওনার সাথে, অ্যাভেলেবল হোক। তো আমরা আগের চ্যাপ্টারের একটা বিষয় তাহলে আলোচনা করতে পারি, যে বিষয়টা আসতেছিল যে ন্যাশনালিজম। হ্যাঁ, তো ন্যাশনালিজম আমরা রিলিজিয়নের চ্যাপ্টারটা নিয়েও ডিসকাস করতে পারি, ওটাও আপনি খুব ভালো
ইয়ে করতে পারবেন, রিলেট করতে পারবেন, মানে আমি চাচ্ছিলাম যে তার বক্তব্য কে আসছে তারপরেই মতামত, না আগেই আমি ওইটার ওইটাও একটুখানি আমারটাও, আমি যেহেতু পড়েছি আমিও আপনাকে আমার মানে এটাও দিতে পারি। যেমন ধরুন 3টা বিষয়কে এই রিলিজিয়ন চ্যাপ্টারে উনি হাইলাইট করেছেন, সেটা হচ্ছে একটা টেকনিক্যাল প্রবলেম, পলিসি প্রবলেম এবং আইডেন্টিটি প্রবলেম। এই 3টা বিষয়কে আসলে উনি হাইলাইট করেছেন। এবং মানে ওই যে ইস্টার্ন যে অর্থোডক্স চার্চ এবং ওয়েস্টার্ন ক্রিশ্চিয়ানরা যে স্প্লিট হয়ে গেছিল না, সেখানে যে একটা ইনক্লুশন আর এক্সক্লুশনের যে ধারণাটা আছে, সেই জিনিসটাকে উনি হাইলাইট করেছে। যাই হোক, এখন আমি অপেক্ষা করি ওনার জন্য, অসুবিধা নেই। আমরা ন্যাশনালিজমের বিষয়টা একটু আলোচনা করতে পারি, সমস্যা নেই না আসা পর্যন্ত। ন্যাশনালিজম এবং আন্তর্জাতিকতা এই দুইটা জিনিসই তো আসলে আসে আমাদের ভিতরে। আমরা দেখেন গ্লোবাল কোঅপারেশন, ইউনাইটেড নেশনস এর দিকে যদি তাকাই, আমরা কিন্তু আলাদা আলাদা আইডেন্টিটি নিয়েও একসাথে কিন্তু আমাদের একটা কোঅপারেশনের জায়গা আমাদের আছে, এবং এখন আমরা ওইটার সফলতা যদি আমরা দেখি, এটা মানে জাস্ট ওয়ান্ডারফুল সফলতা এটা ইউনাইটেড নেশনস এর গ্লোবাল কোঅপারেশন। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অবশ্যই আছে। অনেক ক্রাইসিসই ইউনাইটেড নেশনস পারতেছে না প্রপারলি হ্যান্ডেল করতে, পারে নাই হ্যান্ডেল করতে। আমেরিকা, ব্রিটেন অনেক কিছুতেই তারা আবার এর বাইরে গিয়ে চিন্তা ভাবনা করছে। বর্তমানে রাশিয়া ওইভাবে চিন্তা ভাবনা করছে, ওই জায়গাতেও দুর্বলতা আছে। তবে এখানে এটাকে একটা দিন কথা আসছিল যে গল্প, এই যে ন্যাশনালিজম বা কোনো কিছুকে যে গল্প বলা, এর আগেও আমি বলেছি, গল্প বা মিথ বলা এটার আমি পক্ষ না। হয়তো টার্মিনোলজির যে তারা ব্যবহার করতেছে, যে ন্যাশনালিজম একটা গল্প আমাদের শিখাই হয়েছে। আমার কথা, কে শিখাইছে? এখানে কোনো অথরিটি আমাদেরকে শিখাইছে যে না বাংলাদেশি, তোমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে যাও? আসলে এটা ন্যাচারালি ঘটছে। একটা গ্রুপ অফ পিপল যখন রিয়ালাইজ করছে যে তাদেরকে নির্যাতন করা হচ্ছে, সেই নির্যাতন থেকে বের হওয়ার জন্য, একই কেস 1947 অ্যাপ্লিকেবল হবে, ব্রিটিশদের নির্যাতন থেকে বের হওয়ার জন্য এই অঞ্চলের মানুষ একাত্ম হয়েছে। এটা গল্প না, এটা হচ্ছে একটা আইডেন্টিটি, ন্যাশনাল স্পিরিট কাজ করছে বাংলাদেশের ভিতরে 1971 সালে কাজ করছে। এটা যখন তাদের রাইটস তারা পায় নাই, ভোট হলো, ভোটের ভিত্তিতে যখন তারা তাদের নেতা যখন তাদেরকে প্রতিনিধিত্ব করতেছে না, তখন তারা কিন্তু কি করলো, তাদের অধিকার নিয়ে যুদ্ধ করা শুরু করলো, বাংলাদেশ নামের রাষ্ট্র জন্ম হইলো। সো এটা গল্পকে কেন্দ্র করে না, এটা বাস্তবতার ভিত্তিতেই হয়েছে। তো যার কারণে এই জিনিসগুলো দুইভাবে দেখা যায়। একটা হচ্ছে আপনি গল্প হিসেবে দেখতে পারেন, আর একটা হচ্ছে গিয়ে এটা বাস্তবে এটা ঘটছে। তো ব্রিটিশদের কাছ থেকে বের হয়েছি আমরা, বা 71 সালে যে আমরা বাংলাদেশ হইলো, এগুলো মূলত আসলে মানুষের ওই সময়ের সে চাহিদাকে কেন্দ্র করে একাত্ম হয়ে একটা অর্জন, যেটা আমরা নাম দিছি ন্যাশনালিজম বা রাষ্ট্র হয়েছে। এনিওয়ে, আমরা এটা অন্য বিষয়ে একটু মতামত দিলাম, আপনি যখন ছিলেন না, এই জন্য আসলে সরাসরি পরবর্তী লেসনে ঢুকে যাই আমরা। আপনি এটার আমাদের অনেক দেরি হচ্ছে, এটার কারণ হলো যে আপনার মানে নেটটা স্পেশালি খুব প্রবলেম করতেছে। আমি জানি না এখানে আসলে কেন এরকম হইতেছে বা কি। আমি মোবাইল ডাটা দিয়ে ট্রাই করলাম, তাও দেখি যে একই অবস্থায়। তো এনিওয়েজ, আমরা হচ্ছে ওই যে আপনার রিলিজিয়ন যে জিনিসটা নিয়ে কথা বলতেছিলাম, কেমন? তো প্রথমটা হলো আপনার এগ্রিকালচার। আমরা যদি একটু দেখি যে প্রাচীন মিশরে ওরা হচ্ছে দেবতার কাছে পূজা দিত, ইভেন নরবলিও দিত, অর্থাৎ মানুষ মেরে ফেলতো। কেন? বিকজ হচ্ছে ওই দেবতাকে সন্তুষ্ট করতে হবে, এইরকম একটা ব্যাপার। তারপর যেটা হলো যে জেসাস ক্রাইস্ট বা যিশুর যে একটা অসাধারণ পাওয়ার ছিল, যে উনি নাকি কি বলে আপনার কুষ্ঠরোগী, তারপর এরকম রোগে যারা আক্রান্ত ছিল তাদেরকে উনি চিকিৎসা করে ভালো করে ফেলতে পারতো। তারপর হলো আপনার যারা চোখে দেখতে পায় না তাদেরকে দৃষ্টিশক্তি দিতে পারতো, বা হলো যারা কানে শুনতে পায় না তাদের শ্রবণ শক্তি দিতে পারতো, এরকম একটা কিছু। তারপরে ওনারটা পারতো কি পারতো না, এটা তো একটা ডিফারেন্ট ইস্যু, ওইটা তো খুবই অস্বাভাবিক বিষয়। বাট যদি ধরেও নেই যে উনি আসলে এই জিনিসটা পারতো, তারপরে যেটা হয় যে যেহেতু আমি ওনার ফলোয়ার, বা আমি যেটা হয় সেইন্ট, যাজক, এরাও এই ধরনের একটা ভূমিকায় গেল যে হ্যাঁ আমি হচ্ছে ওনার চুজেন কেউ বা এরকম। তো আমি চাইলে তোমাদের এরকম করতে পারি। তো যাজকদের কাছে যাইতো যে আমার তো এই রোগ হয়েছে, ওই রোগ হয়েছে। দিন শেষে যখন সায়েন্স জিনিসটা ডেভেলপ করতে থাকে, তখন দেখা গেল যে আসলে এখন তো একজন ধরেন ইজিপশিয়ান যারা হচ্ছে এরকম নরবলি দিত, তারপর হচ্ছে বিভিন্ন মন্দিরে যাইতো, বা একজন খ্রিস্টিয়ান যে হচ্ছে পোপের কাছে যাইতো আগে, সে কিন্তু আলটিমেটলি এখন ওই জায়গাটায় যায় না, সে এখন ডাক্তারের কাছেই যায়।
অর্থাৎ রিলিজিয়ন ট্রেডিশনালি যে কনসেপ্টটা ছিল এটা টোটালি এখন বাতিল হয়ে গেছে। এটা এখন আপনি যদি জিনিসটা করতে যান, তারপর উনি আরেকটা এক্সাম্পল দিচ্ছে হচ্ছে যে 3টা বিষয়। একটা হচ্ছে মিশরীয়দের হচ্ছে যে দেবতাদের পূজা কৃষি কাজের জন্য, 2 নাম্বার হচ্ছে হেলথ বা স্বাস্থ্যের জন্য হচ্ছে আপনার ক্রিশ্চিয়ানদের যে গোড়ামি টাইপের যে ব্যাপারগুলো ছিল, যে যাজকদের কাছে যাওয়া, এইটা 3 নাম্বার হচ্ছে যখন ধরেন ফাইন্যান্সিয়াল কোন একটা ক্রাইসিস হয় তখন কিন্তু আপনার এটা বলা হলো যে আপনার মুসলিমদের কথা, যে তখন কিন্তু তারা কোরআনের কাছে যাচ্ছে না, আয়াতুল্লাহ খমেনি কিন্তু কোরআন দেখে এটা বের করতেছে না, সে যাচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের কাছে, বা আপনার সে যাচ্ছে হচ্ছে আপনার যেটাকে বলে অ্যাডাম স্মিথের কাছে যাচ্ছে, এটা সলিউশন কি হইতে পারে। সে কিন্তু আর আলটিমেটলি তার যে ট্রেডিশনাল যে গডের যে কনসেপ্ট, ওই গডের কাছে যাচ্ছে না, ওই মন্দিরে মসজিদে সে যাচ্ছে না, সে আসলে ওইটার যে স্পেশালিস্ট বা ওইটার পেছনে যে সায়েন্স আছে ওইটার কাছে যাচ্ছে। তো আলটিমেটলি এই জিনিসটা বাতিল হয়ে গেছে, এবং এই জায়গা থেকে একজন সেকুলার মনে করতেই পারে যে ওকে ফাইন, রিলিজিয়ন জিনিসটাকে আমি বাতিল করে দিলাম বা এইটার আর প্রয়োজন নাই। বাট এইখানে একটা ব্যাপার কি, ধরেন পৃথিবীতে যদি 8 বিলিয়ন মানুষ থেকে থাকে, 7 বিলিয়নই কোন না কোনোভাবে ধর্মে বিলিভ করে, তারও বেশি, লাইক 95% মানুষ এখনো হচ্ছে আপনার ট্রেডিশনালি যে গড যে রিলিজিয়ন ওই জায়গাটাতেই বিলিভ করে। তো এখন আপনি যদি মনে করেন যে ঠিক আছে এই ধর্ম জিনিস এখন বাতিল হয়ে গেছে, বা আমি হচ্ছে এদেরকে আর মানবো না, এদেরকে মানার কোনো প্রয়োজন নাই, তাহলে আপনি করতেছেন কি 95% মানুষকে আসলে এক্সক্লুড করতেছেন পুরো সিস্টেম থেকে। আপনি 95% মানুষকে আসলে ভ্যালুই দিচ্ছেন না। সজল আরব ভাই, জি, এটা কি বইয়ের বক্তব্য এই যে এই কথাগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে ওনার কথা হচ্ছে যে আপনি তো তাকে এক্সক্লুড করে দিচ্ছেন। মনে হয় মানে বেশিরভাগ এখানে সংখ্যা মনে হয় উল্লেখ করে নাই, মনে হয় নাকি উল্লেখ করছে 95%? না, এক্স্যাক্টলি সংখ্যা উল্লেখ করে নাই, বাট বলছে যে মোস্ট অফ দ্য পিপল। অনেক মানুষই আর কি ওই ধর্ম, আমি জানি না সে কিভাবে বলছে, হয়তো বা ওই যে ন্যাশনালিজমকে যদি সে ধর্মের অনুকূলে যদি বা ওই ক্যাটাগরিতে ফেলে যদি বলে থাকে তাহলে হয়তো বা ওইটা ওই দিকে যেতে পারে, আমি জানি না। কিন্তু আপনি যদি স্ট্যাটিস্টিক্স যদি 95% রিলিজিয়াস পিপল হবে কিনা আই এম নট শিওর। হ্যাঁ সেটাও আসলে আমিও আচ্ছা ধরেন একটা 90% বা 80% বিরাট একটা অংশ। হ্যাঁ, একটুখানি আমিও অ্যাড করি শাহিনের সাথে, যে শাহিন উনি খুব ইমোশনাল উইথ হিজ ওয়ার্ডস, এটা কিন্তু আমরা জানি সবাই। এখন উনি যেভাবে না প্রত্যেকটা জিনিসকে একটু অনেক সময় একটু ওভার স্ট্রেস করে, যেমন ধরেন তাদের যেই উনি যেভাবে আর কি বলছে যে তাদেরকে ফুললি ইগনোর করা হচ্ছে, তাদেরকে তো আসলে ইগনোর কেউই করছে না। কারণ আপনি যদি ধর্মহীন মানুষের সংখ্যা যদি তাহলে 5% হয়, 5% মানুষ মিলে 8 বিলিয়ন, মানে 8 বিলিয়নের 5% মিলে, আর বাকিদেরকে তো আর ইগনোর করা যাচ্ছে না। মূলত তারাই ডমিনেন্ট ক্লাস। তো এই জায়গায় কথা থাকবেই, এই জায়গায় এখানটাতে অনেক ইয়ে থাকবে। জানি না, উনি ওই কথাটাই বলতেছেন যে ওরা এখনো ডমিনেন্ট। স্ট্যাটিস্টিক্স ধরেন ভারত, চীন, ইসলামিক কান্ট্রি গুলো সবকিছু মিলিয়ে যদি আপনি একটা বিরাট অংশ রিলিজিয়াস পাবেন, এটা ঠিক আছে। আবার সেকুলার যারা মনে করেন পাওয়ার প্র্যাকটিসের জায়গাতে যদি যান, ওইভাবে রিলিজিয়াস পিপল খুব একটা পাওয়া যাবে না। আমি জানি না, ওই জায়গাতে হয়তো বা আলোচনাটা আসতে পারে। হ্যাঁ সজল ভাই আপনি বলুন। ঠিক আছে, তো ওনার কথা হলো কি যে আমি জানি যে ট্রেডিশনালি গডের যে মিকরাও বুঝে, বাট ওরা যেটা করে যে যেহেতু আমি ট্রেডিশনালি এই জিনিসটা বিলিভ করে আসছি, আমি আমার বিশ্বাসে আঘাত দিতে চাই না, তো এখন ওরা যেটা করে সেটা হচ্ছে যে ওরা ওই সায়েন্সকে ধর্মের মধ্যে এনে তারপরে বোঝানোর চেষ্টা করে যে সায়েন্সের সঙ্গে তো আমাদের কোনো বিরোধ নাই, বা এই জাতীয় জিনিসপত্রগুলা ওরা হচ্ছে বোঝানোর এখন চেষ্টা করে। তো এখন কথা হলো যে মানে ওনার পয়েন্ট অফ ভিউটা হচ্ছে এইরকম যে এরা যদি ডিরেক্টলি আপনাকে থ্রেট না করে, হ্যাঁ, তাহলে হলো মানে থ্রেট করলে সেটা তো ওরা হচ্ছে টেরোরিস্ট, বাট মানে সে আসলে টেরোরিস্টের কথা বোঝাচ্ছে না, যে হচ্ছে ধার্মিক তার কথা বোঝাচ্ছে যে আপনি তো এই মানুষগুলিকে ইগনোর করতে পারেন না। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যেহেতু ওরা সংখ্যাগুরু বা ওরা সংখ্যায় বেশি, বা ধরেন আপনি আমাকে একটা কথা বললেন, তো যেটা হয় যে আমি আপনাকে পছন্দ করি বাট আমি আপনাকে ব্লাইন্ডলি মানবো না, দেখা যাবে আপনার সঙ্গে আমি এবার সেটা নিয়ে তর্ক করতে, মানে এথিস্টদের ক্ষেত্রে যেটা হয়। বাট রিলিজিয়ন যারা বিলিভ করে তারা কিন্তু অনেক বেশি সংঘবদ্ধ, তাদের যে নেতা আছে সে যখন কিছু একটা বলে তারা এই জিনিসটাকে খুব মানে। এখন হারারির বক্তব্যটা ছিল এইরকম যে ওরা যেহেতু এখন বুঝতেছে
যে ওদের যে ট্রেডিশনাল যে কনসেপ্ট এই জিনিসগুলো অলরেডি বাতিল হয়ে গেছে বা এগুলো এখন আর মানুষের কোনো কাজে আসতেছে না, বাট স্টিল ওদের যে পাওয়ারটা আছে এই জিনিসটাকে তো আমরা অন্যভাবে কাজে লাগাইতে পারি। যেমন খোমেনি যদি বলে বা হলো আপনার খ্রিস্টানদের যে পোপ আছে সে যদি বলে যে দেখো গ্লোবাল ওয়ার্মিং অনেক বড় একটা ক্রাইসিস, তোমরা এটার জন্য এটা সলভ করার জন্য তোমরা একটু কাজ করো, তাহলে খুব হাই চান্স আছে যে এই মানুষগুলো আসলে কাজ করবে একসাথে। তো এই পাওয়ারটাকে হচ্ছে কাজে লাগাতে হবে, যে এদের সঙ্গে সরাসরি বিরোধে না গিয়ে এদের এই পাওয়ারটাকে কাজে লাগাইতে হবে যে দেখো গ্লোবাল ওয়ার্মিং বা এটা একটা এক্সাম্পল আর কি, এটা একটা ক্রাইসিস, তো আসলে আমরা সবাই মিলে এটার বিরুদ্ধে ফাইট করি। হ্যাঁ, কারণ এই যে একটা কথা লিখেছে যে বিভ্রম সাহেব, এটা একেবারে সত্যি কথা যে এই যে নাস্তিকরা নিজেরা স্বাধীন ঝগড়া করে বাংলাদেশে, এটা খুব দেখা যায় অনলাইনে, কেউ কাউকে পছন্দ করে না, কে সুপেরিয়রিটি কমপ্লেক্স, কিন্তু দেখা যায় যে যারা বিশ্বাসী তাদের মধ্যে কিন্তু একটা দারুণ ইউনিটি থাকে। এবং ওনাদের দেখবেন ওনাদের যে পেজ, ইভেন এই যে জামাত শিবিরেরও রাজনৈতিকও যে পেজ আছে, এরা ভীষণ ইউনাইটেড এবং এরা মনে করে কি যে এদেরকে প্রমোট করা একটা পবিত্র দায়িত্ব। এইটা তো একেবারে আমরা দেখতেই পারি। এবং এরা যদি এদের আবার ওই প্রিস্টরা যখন কিছু বলবে সেই জিনিসটাকেও ওরা পবিত্র দায়িত্ব মনে করে সেটাকে স্প্রেড করে বা সেটাকে করার চেষ্টা করে আর কি। জি সজল আরাফ, আপনার এই এখানে আর ওই এই রিলিজিয়ন চ্যাপ্টারে তাহলে মূল বিষয়টা কি আসলো? আচ্ছা, মূল বিষয়টা হলো যে রিলিজিয়নের যে ট্রেডিশনাল কনসেপ্ট এইটা এই শতকে এসে বাতিল হয়ে গেছে বলতে পারেন। তো তারপরে এটাকে উনি বলতে চাচ্ছে যে যেহেতু তাদের সংখ্যা অনেক, তাদেরকে একটা পজিটিভ ওয়েতে ব্যবহার করার জন্য, ফর এক্সাম্পল তাদেরকে দিয়ে বলানো যে গ্লোবাল যে ক্রাইসিস গুলো আছে, হতে পারে সেটা যুদ্ধ, হতে পারে সেটা ক্লাইমেট ক্রাইসিস থেকে বেরোনোর জন্য তাদেরকে মুখপাত্র হিসেবে ব্যবহার করা এবং গুড মেসেজ গুলো পৌঁছিয়ে দেওয়া মানুষের কাছে, যাতে পৃথিবীতে ভালো কিছু হয়। ইনক্লুড করা, যে কোনো গুড কজে তাদেরকে ইনক্লুড করা, এটাই এটা যদি না ভাবে। এইটা একটা জিনিস। আমরা তারপরে চ্যাপ্টারে যেতে পারি তাহলে, যদি মূল কথা চলে আসে। যদি মূল কথা আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে রিলিজিয়ন আর আপনার হলো ন্যাশনালিজমের জায়গাটাকে উনি একই জায়গায় একই ক্যাটাগরিতে ফেলছেই কাছে, যে ওনার মতে এই দুইটাই হচ্ছে গল্প, যে গল্পগুলো তো অনেক বেশি মানুষ একসঙ্গে বিশ্বাস করে। তো ন্যাশনালিজমের ক্ষেত্রে উনি যে কথাটা বলছে যে আপনি ভারতীয়, আপনি বাংলাদেশি, এটা সমস্যা না, বাট আপনি যদি ভারতীয় হয়ে ভাবেন যে আমি বাংলাদেশের চেয়ে শ্রেষ্ঠ, বা জাপানি হয়ে ভাবেন আমি চীনা মানুষের চেয়ে শ্রেষ্ঠ, তাহলে হচ্ছে এটা সমস্যা। ঠিক একইভাবে আপনি আপনার ধর্ম পালন করেন, কোনো অসুবিধা নেই, আপনি হিন্দু ধর্ম পালন করেন, আপনি মুসলিম আপনি ইসলাম ধর্ম পালন করেন, সমস্যা নেই। বাট আপনি মুসলিম তাই আপনি হচ্ছে হিন্দুর চেয়ে শ্রেষ্ঠ, বা আপনি জিউ সেই জন্য আপনি একজন খ্রিস্টানের চেয়ে শ্রেষ্ঠ, এই চিন্তাটা হচ্ছে বাদ দিতে হবে। আমি কি এটার বিপক্ষে একটু কথা বলতে পারবো 1-2 মিনিট? হ্যাঁ, শিওর। এগ্রি করি না, তো এই জন্য আমার কিছু বক্তব্য আছে এখানে স্পষ্ট। আমি মনে করি যে এই শব্দ এভাবে মিস প্রপারলি, মানে সঠিক জায়গায় সঠিক শব্দ ব্যবহার না করাটা হচ্ছে এক ধরনের মানুষকে মিসগাইড করা। কারণ গল্প ন্যাশনালিজম বলে যে কনসেপ্টটা এবং ধর্ম কনসেপ্টটা সম্পূর্ণ আলাদা। এখানে এটার সাথে এটা মিলিয়ে এটাকে গল্প ক্যাটাগরিতে নেওয়াটা একটা ভুল জায়গা। সেটাকে যদি আমি আরো এক হাত এগিয়ে নিয়ে একটু আগে যে আমরা সমাধানের কথা উনি যে বললেন যে ক্লাইমেট ক্রাইসিস আরো যে বড় বড় জিনিসগুলো পোপদের মুখ দিয়ে বলিয়ে বা রিলিজিয়াস লিডারদেরকে বলিয়ে আমরা একটা ভালো কাজ করতে পারি, ওইটাও তো একটা গল্প হবে। তাহলে ওই যে ক্লাইমেট, তাহলে আমি যদি বলি যে এটা তো আসলে সিরিয়াস কোনো বিষয় না, এটাও একটা গল্প, আসলে তো এটা গল্প না, এটা হচ্ছে রিয়ালিটি। সো সবকিছুকে গল্প বলে হালকা করে দেয়া এবং ন্যাশনালিজম এবং এই যে রিলিজিয়ন, এই দুইটাকে এক করে ফেলা, এটা একদম ইন্টেলেকচুয়ালি খুবই পুয়ার, আমি বলবো ভেরি পুয়ার অ্যাপ্রোচ। মিথ বলা সবকিছুকে, টাকাকেও মিথ বলা, এটাও একটা খুবই, আমি মনে করি যে এটা শব্দ দিয়ে খেলা করা আর কি, ইন্টেলেকচুয়াল গেম ইউজিং ওয়ার্ডস। উনি এই কথা বলার কারণ ছিল হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সি, যেমন ধরেন ব্যাংকে শুধু আপনার নাম্বারটা থাকে, যখন আমাদের ইয়েতে আছে না, তো মানে শুধু ওখানে লেখা থাকে যে এত টাকা, তো এভরি টাইম আপনি ট্রানজাকশন করেন, ধরেন আপনি কার্ডটাকে সোয়াইপ করেন, নাম্বারটা যাবে, নাম্বারটা, ওইটাকে উনি বলেছে ইটস লাইক এ ব্যাংকে টাকা রাখাটাও তাইলে গল্প হবে, একটা গল্প বিশ্বাস করে আপনি ব্যাংকে টাকা রাখতেছেন। হ্যাঁ, উনি এইভাবে বলেছে, হ্যাঁ সেটাই, ব্যাংকে টাকা রাখতেছেন কারণ আপনার ব্যাংক আপনার কাছ থেকে ট্রাস্ট অর্জন করে নিছে,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাকেও উনি ওভাবেই বর্ণনা করেছে যে এটাও একটা ইমাজিনড রিয়েলিটি হিসেবে উনি দেখিয়েছে, যে এটাও একটা অ্যাবস্ট্রাক্ট, মানে আসলে বিষয়টা হচ্ছে কি উনি ওই যে গ্রামার এবং শব্দ, যে হ্যাঁ শব্দকে এখানে কিছুটা ইনক্লুড করেছে। যেমন ধরেন উনি অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলি, ওইগুলি কি ইমাজিনড রিয়েলিটি হিসেবে এই মানে টাকাকেও মিথ সিনোনিমাসলি ইউজ আমার মনে করেছে। হয় মানিকে মিথ বলা হয়েছে, বিভ্রম যে একটা হ্যাঁ কমেন্ট হ্যাঁ হ্যাঁ, এই জন্য কি করছেন হুম, টাকাকেও কি তিনি গল্প বলেছেন, টাকাকে বলা হয়েছে মিথ আর কি, ওই একই ক্যাটাগরিতেই পড়ে, মিথ যেরকম একটা গল্প। না মিথ তো কল্পকাহিনী, মিথ অর্থ হচ্ছে কল্পকাহিনী। তো এখন বিষয়টা হচ্ছে কি যে এই যে উনি বলেছে কি যে টাকার যে কনসেপ্টটা উনি যেভাবে বলে ওইটা শুনতে এটা 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 ঠিকই যে একটুখানি অদ্ভুত লাগে, যে আমরা গল্প বলে যে আমরা এই টাকার উপরে সবচেয়ে বেশি বিশ্বাস করিয়েছি। যেমন ধরেন আমরা মানে আমরা যদি আমেরিকাকে ঘৃণাও করি, কিন্তু উই উইল লাভ আমেরিকান ডলার্স, মানে টাকাকে কেউ না বলবে না, যে টাকার উপরে যে আস্থা। কিন্তু এট দ্য সেম টাইম, আমার কথা আমি একবার অনেক আগে লিখেছিলাম যে মানি যে মানে আমরা যে ট্রানজাকশন করছি, টাকা ছাড়া তো কেউ দিবে না আমাদেরকে, মানে গুডস দিবে না, মানে আপনি যেটা কিনতে যাবেন আপনার টাকা ইটসেলফ ফিজিক্যালি, মানে ফিজিক্যাল রিয়েলিটিতে, অবজেক্টিভ রিয়েলিটিতে টাকার একটা ভ্যালু আছে। সেক্ষেত্রে ওভাবে ঢালাওভাবে শুধু মিথ বলে দিয়ে করলে সেটাকে নিয়ে অনেকেরই প্রশ্ন জেগেছে আর কি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনি এক মিনিট, কেমন আমি একটা জিনিস ক্ল্যারিফাই করি। উনি কথাটা কেন বলছে এইটা কিন্তু শুধু ওনার একার ডিবেট না, এটা নিয়ে কিন্তু এখন অনেক কথা হইতেছে। আপনি যদি রিচ ড্যাড পুয়ার ড্যাড যিনি লিখছিলেন রবার্ট কিওসাকি, উনি একটা কথা বলতেছিল এরকম যে টাকা কিন্তু চাইলেই সেন্ট্রাল ব্যাংক প্রিন্ট করতে পারে। এন্ড প্রত্যেক বছর ধরেন আপনি যদি এই বছর প্রত্যেক বছর ইভেন আপনি ইউএসএ হোক, বাংলাদেশে হোক, ইউরোপে হোক, আপনি দেখবেন যে ইনফ্লেশন জিনিসটা খুবই কমন। প্রত্যেক বছরই 10%, 12%, 7% ইনফ্লেশন হচ্ছে। অর্থাৎ আপনার কাছে আজকে যদি এটা 100 টাকা হয়ে থাকে, নেক্সট ইয়ারে গিয়ে এটা হয়ে যাবে হচ্ছে 93 টাকা। সো আসলে এই টাকাটা কোথায় যায়, এই ইনফ্লেশন কেন হয়? কেন? কারণ প্রত্যেক বছর নতুন নোট মার্কেটে দেয়া হচ্ছে। আমার যে আপনার হলো এখন এইটা করার জন্য কিসের স্ট্যান্ডার্ডে করেন? ধরেন আজ থেকে 200 বছর 300 বছর আগে বা 500 বছর আগে আপনি এটা গোল্ডে লেনদেন করতেন, বিকজ হচ্ছে আপনার গোল্ডে তখন মানুষ বিলিভ করতো। আবার এখানে ইন্টারেস্টিং ঘটনা আছে, সেটা হলো যখন এই যে আপনার হলো আমেরিকা আবিষ্কার হয়, ওই সময় ইউরোপিয়ানরা স্টিলের বিনিময়ে গোল্ড নিয়ে আসতো। ওই যে ওই জায়গাতে হচ্ছে গোল্ড এত বেশি ছিল যে ওদের গোল্ড কম কাজে লাগতো, এরকম বলতো। মানে ওদের যে ট্রাইবাল যে লিডার্সরা ছিল, ওরা বলতো যে মানে গোল্ড দিয়ে তোমরা করোটা কি, এটা তো অস্ত্র বানানো যায় না, এটা দিয়ে ঘর বাড়ি বানানো যায় না, তোমরা কেন গোল্ড নিয়ে এরকম করো? ঠিক আছে তোমরা গোল্ড নিয়ে যাও। বিকজ গোল্ড যে একটা ট্রানজেকশনের মিডিয়াম হইতে পারে এই জিনিসটা ওদের মধ্যে ছিল না। ওরা হয়তো অন্য কিছুকে মিডিয়াম অফ ট্রানজেকশন। এই যে গোল্ডের উপরে শাহিন এটা কেন বলেছে দেখেন, একটা গল্প অ্যাড করা হয়েছে ডায়মন্ডের উপরে। ডায়মন্ডের কিসের ভ্যালু আছে? একটা চকচকে জিনিস। হ্যাঁ, এখন গোল্ড যে একটা একটা বা জেমস্টোন, মেয়েরা ছেলেরা বিভিন্ন তারা বিশ্বাস করে এটা তাদের ভাগ্য পরিবর্তন করবে, কিছু না কিছু হবে। এই যে ওই যে সেডিমেন্টারি রকে যে আপনার ওইখানে যে আপনি যে ওই যে রক ফরমেশন যদি পড়েন দেখবেন ওইখানে কোনো ভূপৃষ্ঠের চাপের কারণে ওই রকগুলি ওইভাবে ফর্ম করছে। কিছু কিছু রেয়ার কারণ, ওগুলি হয়তো খুব রেয়ার কারণে ঘটেছে। সেটা নিয়ে কিন্তু মানুষের মানে গল্পের কোনো শেষ নেই। গল্পটা কেন বলছে আমি ক্লিয়ার করি শাহিন। এই যে রকস, এটা তো কারণ রক বলতে পারি, সেটা জেমস্টোন কেন হয়েছে? গল্পের কারণে। যে কিছু মানুষ বলেছে যে এটা দিলে তোমার ভালো মেয়ে বিয়ে করতে পারবা, ভালো ছেলে বিয়ে করতে পারবা, এটা দেওয়ার পরে তোমার অর্থ ইনকামের পথ সুবিধা হয়ে যাবে, এটা দিলে তোমার ভাগ্য খুলে যাবে। এই যে গল্প তৈরি করা মানুষ সাধারণ একটা জিনিস, গোল্ড, যে গোল্ডের ইটসেলফ কোনো তো ভ্যালুই নাই। যে স্টিলের কথা যে মানে সজল বলল, যে আসলে দেখেন আমরা যদি স্টিলের মতো যদি গোল্ড পেতাম তাহলে গোল্ড আর স্টিল মনে হয় মানে ভ্যালুর দিক থেকে আমরা আলাদা করতে পারতাম না, মানে অ্যাভেলেবিলিটি। তো এই যে যেটা অ্যাভেলেবল না সেটাকে আমরা একটা গল্প দিয়ে ওটার উপরে অ্যাট্রিবিউট দিয়েছি। গোল্ডের গহনা বিয়েতে দিতে হবে, এই যে গোল্ডের গহনাই বিয়েতে দিতে হবে, এটাও তো একটা গল্প, তাই না? যে গোল্ড যত বেশি দিয়েছে আপনি তত ভালো ফ্যামিলিতে বিয়ে হয়েছে। এই যে অ্যাট্রিবিউটস আমরা দেই, সেই অ্যাট্রিবিউটসটা কিভাবে দেই? আমরা কোনো কিছু ওইটার সাথে একটা গল্প যুক্ত করি যে এইটা
এইটা হলে এইটা এটা 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 যে কেন এটা একটা এক্সপেন্সিভ জিনিস, যে ভ্যালুয়েবল জিনিস, ওটা মূলত আমরা গল্পের মাধ্যমে তৈরি করি। মাঝে মধ্যে এই যে দেখেন হস্তরেখা, এটা নিয়ে কিন্তু মিথ তৈরি করে ফেলেছি আমরা, জোডিয়েক সাইন, এবং সেই সেই জোডিয়েক সাইনের ভিত্তিতে আমরা হাতে আংটি পরি। এগুলি ভীষণ চিন্তার বিষয় যে কেন করি, কারণ কিছু মানুষ এটা একটা সময় ব্যবসা হিসেবে নিয়েছে এবং সেই ব্যবসাটা উপরে অ্যাট্রিবিউট অ্যাড করছে। হ্যাঁ সজল আপনি বলেন, আশা করি আমি। তবে এটা গল্প শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট এই কারণে না আমি না বলি, সেটা হচ্ছে সাউথ আমেরিকাতে যে যখন বললেন যে গোল্ডের জন্য তারা এক্সপেডিশন করছে বিশেষ করে, তো সাউথ আমেরিকা থেকে আপনি যেটা বললেন গোল্ড নিয়ে আসছে, ওদেরকে বোকা বানায় গোল্ডটা নিয়ে আসছে। কারণ হচ্ছে এটা গল্প না, কারণ ওদের কাছে ওইটার ভ্যালু ওরা তৈরি করে নাই, ওরা জানতো না এটার যে এইভাবে ভ্যালু সিস্টেম তৈরি উঠছে। একটা সমাজে গোল্ডকে কেন্দ্র করে ভ্যালু সিস্টেম গড়ে উঠছে, যার কারণে ওইটার প্র্যাগম্যাটিক ভ্যালু ছিল, ওইটার মূল্যমান ছিল, যার কারণে তারা বুঝছে যে আমরা গোল্ডের সন্ধানে যাই। কিন্তু ওই এলাকাতে কিন্তু ওই গল্প এই গোল্ডের কোনো ওই ওদের ভ্যালু সিস্টেম ডিফারেন্ট ছিল, রেয়ার জিনিস হওয়ার কারণে ওইটাকে তারা নিয়ে আসছে। ওইটা যে নিয়ে আসার পরে ওইটা নিয়ে তো একটা গল্প তৈরি করতে হবে যে এইটা ভ্যালুয়েবল, এইটা হচ্ছে গল্প তৈরি করছে, সেটা আলাদা গল্প। কিন্তু ওটাই বলেছে যে ওটা যে বলে নাই। আপনি সজলকে আবার জিজ্ঞেস করেন যে না, ওইটা ওনার মুখের, আমি তো বই শুধু পড়ি না, ওনার মুখে বারবার শুনেছি এই যে জিনিসগুলি নিয়ে আপনার সামনে আপনি কেন কিনবেন একটা হলুদ একটা মেটাল, আপনি কেন কিনবেন? কারণ ওটা সম্পর্কে আপনার কিছু বলতে হবে। একটা জেম স্টোন, এটাকে কেন জেম স্টোন বলবেন, এটাকে কেন রক বলবেন না? একটা নর্মাল পাথর, নুড়ি পাথর পড়ে থাকে, সেটাকে কেন আপনি ওটার সমান মূল্য দিচ্ছেন না? মূল্যটা আমরা মূলত গল্পের মাধ্যমে ক্রিয়েট করি যে এই জিনিসটার হচ্ছে এই মূল্য। ধরেন আমি একটা এক্সাম্পল দিই, যার আমরা প্রেমে পড়ি তার সম্পর্কেও আমরা একটা গল্প তৈরি করি যে পৃথিবীর এই যে সজল এত সুন্দর একটা স্টেটাস দিছে তার বউকে নিয়ে, আমি তো সজলের স্টেটাসেরই প্রেমে পড়ে গেছি। সে লিখছে যে মানে এই যে সে গল্পটা তৈরি করছে যে আইনস্টাইনকে বলছিল যে সজল ওই গল্প একটু বললেন, ঠিক আছে? তো এই যে মানুষ যে অ্যাট্রিবিউট দেয় যে আমি যাকে ভালোবাসি, ধরেন তার সম্পর্কে আমি যে ধরনের কথা বলবো ওই ধরনের কথা আমার অন্য কাউকে নিয়ে বলা সম্ভব না। কারণ আমি যার প্রেমে পড়েছি তাকে এই মানুষটার মতো জ্ঞানী, এই মানুষটার মতো এটা সেটা এই পৃথিবীতে আর নেই। এই যে তাকে নিয়ে যে গল্প তৈরি করি, আপনি ধরেন আমার লাভারকে চিনেন না, আমি আপনার সামনে তাকে এমন ভাবে প্রেজেন্ট করব যে সে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, কারণ তাকে তো আমি গল্প বলে তৈরি করি, ওই জিনিসটা আর কি। সজল ক্যারি অন। আচ্ছা শিওর, আমরা হচ্ছে পরের টপিকে যাই কেমন? আমাদের আসলে ওই যে বললাম না টপিক গুলো ইন্টারেস্টিং, আপনি দ্বিমত করতে পারেন বাট এটা আসলে আলোচনা করার মতো না কি ব্যাপারটা এরকম। হ্যাঁ, যে ইয়েটা ছিল সেটা হলো যে ইমিগ্রেশন হলো আপনার যে আমরা তো এক জায়গা থেকে অভিবাসন বা যে জিনিসটা যে আমরা এক দেশ থেকে আরেক দেশে মাইগ্রেট করবো, এবং এটা কিন্তু সৃষ্টি শুরু থেকে আপনি যদি একটু একদম শুরুর গল্পটা চিন্তা করেন, মানে বেশিরভাগ মানুষের মতে বা বেশিরভাগ হচ্ছে আপনার সায়েন্টিস্টদের মতে মানুষের জন্ম খুব সম্ভবত আফ্রিকার মাঝামাঝি কোনো একটা জায়গায়, ওখান থেকে পরে সে স্প্রেড করে পুরা পৃথিবীতেই ছড়ায় পড়ছে। আপনার ইভেন অস্ট্রেলিয়া বলেন, ইউএসএ বলেন, তারপর রাশিয়া বলেন, এক মাথা থেকে আরেক মাথা পূর্ব পশ্চিম সে ছড়ায় পড়ছে। এবং এই যে মানুষের যে অভূতপূর্ব উন্নতি, এটার পেছনে একটা রিজন ছিল সে একটা জায়গায় স্ট্যাটিক থাকে নাই, সে তার জায়গা চেঞ্জ করে আপনি দেখবেন যে আপনি যদি একটা সুন্দরবনের বাঘের কথা চিন্তা করেন, ওইটা কিন্তু আপনি রাশিয়াতে ছেড়ে দিলে সে বাঁচবে না। বা আপনি যদি ধরেন যে একটা মেরু ভাল্লুকের কথা চিন্তা করেন, তাকে বাংলাদেশে আনলে সে বাঁচবে না। বাট মানুষ হচ্ছে এমন একটা প্রাণী, সে পৃথিবীর সব জায়গায় সে সার্ভাইভ করতে পারে, এবং সে যে তার প্রয়োজন অনুযায়ী সে যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গেছে, এর মাধ্যমে কিন্তু আপনার নলেজ বলেন, আইডিয়া বলেন, এগুলো এক্সচেঞ্জ হয়েছে, এবং আমরা যে আমাদের একটা ডেভেলপমেন্টের হাইয়েস্ট ফর্মে এখন পৌঁছাইতে পারছি, এটার ওয়ান অফ দ্য রিজন ছিল হচ্ছে ইমিগ্রেশন। তো এখন ইমিগ্রেশন কিন্তু আরো অনেক বেশি সহজ। আপনি যদি কম্পেয়ার করেন আজ থেকে 200-300 বছর আগে, আপনি জাহাজে চেপে সমুদ্রে করে তারপরে ঝড় ঝাপটায় পড়বেন, ডাকাতের পাল্লায় পড়বেন, ওগুলো এখন কিচ্ছু লাগে না। এখন আপনি বিমানে উঠলে খুব স্মুথলি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারেন। তো আমাদের মধ্যে কিন্তু আসলে ইমিগ্রেশন বা অভিবাসন যে জিনিসটা, ওইটা আরো সহজ হওয়ার কথা ছিল, বাট আনফর্চুনেটলি ওই জিনিসটা না এখন আরো বেশি কঠিন হয়ে গেছে। কঠিন হওয়ার ব্যাপারটা কিরকম,
এখন ভিসা লাগবে, মানে বাংলাদেশ থেকে ইউএসএ তে ইউরোপে আপনি চাইলেই যেতে পারবেন না। হ্যাঁ, এবং এতে করে হয় কি, ধরেন আমাদের অনেক হয়তোবা ট্যালেন্টেড অনেক মানুষ আছে যারা অনেক পরিশ্রম করতে পারে, ওই মানুষগুলাকে আপনি হয়তো সে দেশে কিছুই করতে পারতেছে না বাংলাদেশে, বাট আপনি যদি এই মানুষটাকে হচ্ছে ইউএসএ তে নিতেন, বা আপনি ধরেন ভালো একটা দেশে নিতেন যেখানে সে সার্ভাইভ করার স্পেস পাইতো, তাহলে খুব সম্ভবত পুরো পৃথিবীর জন্য অনেক ভালো কিছু হইতো। তো এখন আপনি যদি এখন চিন্তা করেন যে এই যে আমেরিকানরা যে একজন বাংলাদেশিকে একসেপ্ট করতে চায় না, এইটার কিন্তু একটা রিজন হচ্ছে, আচ্ছা আমার কথা তো শোনা যাচ্ছে ক্লিয়ারলি তাই না? হ্যাঁ সজল, একদম ক্লিয়ার, একদম। ওকে ওকে ওকে। পরে যেটা হয় যে আমরা তো চাইলে যেটা হয় যে চাইলে ওই মানুষগুলোকে কেন যেতে দেই না কারণ আমরা মনে করছি সে আমার কালচারের প্রতি থ্রেট, সে আমার সোসাইটির প্রতি থ্রেট। যেমন এটা কিন্তু কোয়াইট লেজিট যে ধরেন অনেক সময় হয় কি মিডল ইস্ট থেকে বা এরকম ইসলামিক অনেক দেশ থেকে ইমিগ্রেন্টরা হচ্ছে ইউরোপে যাবে, গিয়ে তারপর হচ্ছে ওদের ইউরোপিয়ান কালচার ভালো লাগে না, এখন এখানে সে ইসলামিক কালচার প্রতিষ্ঠা করবে, এই ধরনের সে জঙ্গি হামলা করবে, এই করবে সেই করবে, এই থ্রেটটাও আছে, এটা কিন্তু অস্বীকার করার কোনো ওয়ে নাই। সো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে তাহলে এটা সলিউশনটা কি, আমরা যদি একজন আরেকজনকে রেস্ট্রিক্ট করে রাখি এবং আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় একটা মানুষকে মুভ করতে না দিই, তাহলে তো আমাদের সিভিলাইজেশন বলেন, আমাদের নলেজ বলেন, সায়েন্স বলেন, এগুলো কিছু তো গ্রো করবে না। তো আমরা আসলে কি করতে পারি? তো এই ক্ষেত্রে হলো ওনার সলিউশন হলো এরকম যে 21st সেঞ্চুরিতে এসে ইনফরমেশন দ্রুত চেঞ্জ হচ্ছে, মানুষ মানুষ সম্পর্কে জানতে পারতেছে, আমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো হচ্ছে, এই অবস্থায় জিনিসটাকে রেস্ট্রিক্ট করা যাবে না, বরং স্টেপটা হইতে হবে এইরকম যে আমরা যেটা করব যে আমরা কেউ কাউকে রেস্ট্রিক্ট করব না, বাট আমরা আরেকজনের কালচারকে ভ্যালু দিব। এবং আমি যদি আজকে বাংলাদেশ থেকে ইউএস তে শিফট করি, তাহলে ইউএস এর যে কালচার আছে ওইটার সাথে আমাকে আপনার হলো অ্যাডাপ্ট করতে হবে, যেন তারা আমাকে তাদের জন্য থ্রেট মনে না করে। হ্যাঁ, এবং এই ইমিগ্রেশন ব্যাপারটাকে দুই পক্ষ থেকে, লাইক এইটা এই যে আপনার ইউএস এ ট্রাম্প যেটা করে যে একটা স্লোগান যে আমি হচ্ছে আপনার ইউএস এর বর্ডারে, ইউএস মেক্সিকোর বর্ডারে হচ্ছে আমি দেয়াল বানাবো, মানে খুবই হাস্যকর কথাবার্তা, এবং হচ্ছে ইমিগ্রেন্টদেরকে আসতে দিব না, জাস্ট এই একটা এজেন্ডা দিয়ে ইউএস এর মতো একটা দেশ, এটা কিন্তু কোনো অশিক্ষিত গন্ডমূর্খের দেশ না, এটা কিন্তু আপনার আফ্রিকা বা এশিয়ার কোনো দেশ না, যারা হচ্ছে মনে করে যে তাদের দেশের মানুষ অনেক জ্ঞানী গুণী বা ইত্যাদি ইত্যাদি, ওরকম একটা প্রোগ্রেসিভ সোসাইটিতেও সে প্রেসিডেন্ট হিসেবে ইলেক্টেড হয়ে যেতে পারে, জাস্ট এই একটা মানে কি বলে এজেন্ডা দিয়ে, জাস্ট হেইট দ্য ইমিগ্রেন্টস। তো এই জিনিসটা যেন না হয়, বরং ইমিগ্রেশনের ব্যাপারটা যেন সহজ করতে পারি, মানে লেখকের এক্সপেকটেশন হচ্ছে এইটা যে 21st সেঞ্চুরিতে আমাদের এটা এনশিওর করতে হবে যে ইমিগ্রেশন ব্যাপারটা যেন আমাদের জন্য সহজ হয়, তাহলে এটা ওভারঅল পুরো পৃথিবীর জন্য, ইকোনমির জন্য, সায়েন্সের জন্য, টেকনোলজির জন্য, সবার জন্য ভালো হবে আর কি। সো এই বিষয়ে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে। ভেরি আমি পজিটিভ এগ্রি মেসেজ, করে, আই ফুললি এগ্রি। ভেরি পজিটিভ মেসেজ, আমার তো ভালো লাগে, আমি খুবই পছন্দ করি তাকে। ভেরি পজিটিভ মেসেজ দেয়া হয়েছে এখানে আসলে, যে কোঅপারেশনের জন্য জাতবাদ ভেদ ভুলে গিয়ে কিভাবে যোগ্যতা অনুযায়ী তা অ্যাপ্রিসিয়েট করার সাজেশনও মনে হয় এখানে আসছে। আর হিউম্যান ইভলিউশনের কথা যদি বলা হয়ে থাকে যে আমরা কিভাবে স্প্রেড করছি গ্লোবালি, সো ওইটাও একটা ভালো জায়গা। আমরা নেক্সট টপিকে যেতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, শিওর। সো তারপরে যেটা সেটা হলো টেরোরিজম। আচ্ছা, টেরোরিজম নিয়ে একটু উনি ট্রেডিশনাল বক্তব্যের বাইরে গিয়ে একটা কথা বলছে, এখানে অনেক বিস্তর আলোচনা আছে, আমি যদি পুরোটা ইয়ে করি তাহলে তো হচ্ছে না, মানে আমি জাস্ট একটু ছোট করে বলি। যেমন ধরেন টেরোরিজম এটা অনেক বড় একটা থ্রেট, অবশ্যই থ্রেট, আপনার স্পেশালি রিলিজিয়াস টেরোরিজম, যেটা ওইটার জন্য স্পেশালি 9/11 এর পর থেকে আপনার কি বলে ইরাক নামক একটা দেশ টোটালি ধ্বংস হয়ে গেছে। ইরাক কিন্তু মোটামুটি আপনার হলো আমাদের এলাকাতে, আমি যে চাঁদপুরে আমি যেখানে ছিলাম ওখানে অনেক মানুষজন বেশ টাকা পয়সা কামায় আসছে বাংলাদেশে এসে, তারা বেশ এস্টাবলিশ হয়েছে, তারা হচ্ছে ইরাক থেকে টাকা পয়সা কামায় এসে বড়লোক হয়েছে, এরকম আর কি অনেকেই আছে। তো একটা ভালো দেশ ছিল, হয়তো সমস্যা অনেক ছিল, বাট একটা ভালো দেশ ছিল যেখানে মানুষজন সুখে শান্তিতে ছিল, ওইরকম একটা দেশকে টোটালি ধ্বংস করে দেওয়া হয়েছে একটা এক্সকিউজ দিয়ে,
যে ওখানে কি বিন লাদেন হচ্ছে ওখানে আছে, তারপর হচ্ছে ওকে সহযোগিতা করতেছে। মাস ডিস্ট্রাকশন বিন লাদেন ওখানে না, বিন লাদেনের ব্যাপারটা হচ্ছে আফগানিস্তানের ছিল, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার যে ম্যাস ডিস্ট্রাকশনের যে ওরা করছে, ওইটাও একটা ব্যাপার ছিল। তো এখন এই 9/11 এর পরে টেরোরিজম একটা মানে গ্লোবাল কনসার্ন হয়ে গেছে, মিডিয়া সারাক্ষণ এটা নিয়ে কথা বলতেছে। বাট উনি যে ফ্যাক্টটা দেখা ওখানে 2018 অথবা 17 এর যে স্ট্যাটিস্টিক্স, তাতে দেখা গেল টেরোরিজমের কারণে গ্লোবালি মারা যায় হচ্ছে 25,000 মানুষ, গ্লোবাল স্ট্যাটিস্টিক্স। আর শুধুমাত্র ইউএসএ তে আপনার হলো যে কি বলে এয়ার পলিউশন, ওই জন্য মারা যায় 70 লাখ। গ্লোবাল স্ট্যাটিস্টিক্স নাই। উনি লিটারালি এইভাবেই বলছে যে গ্লোবাল স্ট্যাটিস্টিক্স কি হইতে পারে, ওইটার ডাটা বিশেষ করে অনুন্নত দেশগুলোতে, এশিয়ান যে দেশ, ইন্ডিয়া, বাংলাদেশ, এরকম যে দেশ, এখানে এয়ার পলিউশনের যে ফলাফল এটা আরো ডেভাস্টেটিং। ওইটা তো এক্সাক্ট ডাটা উনি দিতেই পারতেছে না। জাস্ট ইউএসএ তেই হচ্ছে আপনার 70 লাখ মানুষ মারা যায়। তো এখন কি করে মিডিয়া, তো সারাক্ষণ যারা এই যে বায়ু দূষণের সঙ্গে জড়িত, যে ইন্ডাস্ট্রি যারা চালাইতেছে, বা এই যে আপনার হলো বায়ু দূষণের অন্যান্য যে ফ্যাক্টরস গুলা থাকে, ওগুলোর জন্য যারা দায়ী, তাদেরকে তো আমরা কেউ টেরোরিস্ট হিসেবে আইডেন্টিফাই করি না। আমরা আইডেন্টিফাই করতেছি যারা 25,000 মানুষকে মারতেছে, বাট যারা 70 লাখ মানুষকে মারতেছে, আমরা তো তাদেরকে আইডেন্টিফাই করছি না, তাদেরকে নিয়ে মিডিয়াতে কথা ওইভাবে বলতেছি না। দেখা গেল যে আপনার এনভায়রনমেন্ট বা এই জাতীয় জিনিসগুলোতে অনেক সময় দেখা যায় ডোনাল্ড ট্রাম্পের মতন একটা লোক, সে প্রকাশ্যে বলতেছে যে এই এনভায়রনমেন্টাল যে ক্রাইসিস গুলো হইতেছে, যে পলিউশন হইতেছে, এগুলো নিয়ে কথা বলার দরকার নেই, গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কথা বলারই দরকার নেই। ও উল্টা এটাকে সাজেস্ট করছে যে আলাস্কাতে যে বরফ গলে যাচ্ছে, ওইটার কারণে প্রচুর কৃষি জমি তৈরি হইতেছে, এবং আলাস্কার মাটি হচ্ছে ডাল চাষের জন্য খুবই ভালো। তো চাষিদেরকে বলছে ওখানে গিয়ে জমি লিজ নিয়ে ডাল চাষ করতে, এদের নাকি পৃথিবীতে খাদ্যের উৎপাদন বাড়বে। মানে এই ধরনের অদ্ভুত অদ্ভুত কথাবার্তা সে বলছে। তো আমরা আসলে এই যে এনভায়রনমেন্টকে যারা ধ্বংস করতেছে, অর্থাৎ টেরোরিজম, যারা বোমা মেরে মানুষ মারতেছে, যারা বিমান হামলা করে মানুষ মারতেছে, তারা অবশ্যই দোষী। কিন্তু তাদের চেয়ে অনেক বেশি মানুষ মারতেছে যারা হলো আপনার এই যে এনভায়রনমেন্টাল পলিউশন করতেছে তারা। বাট আমরা কিন্তু তাদেরকে টেরোরিস্ট বলি না। তো আমার মনে হয় উনি যেটা বলার চেষ্টা করছে, এই শতকে এসে আমাদের টেরোরিজমের যে ডেফিনেশন, এটাকে রিডিফাইন করতে হবে। যে আমরা শুধুমাত্র যারা মানুষ বোমা মেরে মারা তারাই সন্ত্রাসী না, যারা এইভাবে বায়ু দূষণ, পানি দূষণ এগুলো করে যারা মারে, তাদেরকে হচ্ছে টেরোরিস্ট হিসেবে আইডেন্টিফাই করতে হবে, এবং তাদের বিরুদ্ধে সিগনিফিকেন্ট অ্যাকশন নিতে হবে যেন এই জিনিসগুলো বন্ধ হয়। তো এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে, আপনারা শেয়ার করতে চান। আমার মতামত আছে এখানে হচ্ছে, আবার আমি বলবো যে এখানে কম্প্যারিজন প্রপারলি করতে হবে। এখানে কম্প্যারিজনটা প্রপারলি হয় নাই। প্রথমত হচ্ছে টেরোরিস্ট যে অ্যাক্টিভিটিস, যেটা সেটার যে এফেক্ট, এবং আদার যে ক্লাইমেট ইস্যু বলেন, বা আপনি কম্পেয়ার করতে পারেন যে এখানে এই যে এত পার্সেন্ট মানুষ মারা গেছে, ডিজিজ হয়ে আরো বেশি মানুষ মারা যাইতেছে, ক্যান্সার হয়ে আরো বেশি মানুষ মারা যাইতেছে, ট্রু, হার্ট ফেলিয়ার হয়ে বেশি মানুষ মারা যাইতেছে। আপনি হয়তো একটা বিশাল একটা গবেষণা করে দেখাইতে পারবেন যে এই যে পরিমাণ টাকা টেরোরিজম কে করার জন্য, দমন করার জন্য খরচ হয়েছে, সেই টাকা যদি আমেরিকা তার হেলথ বা অন্য কোনো সেক্টরে যদি ইউজ করতো, তাহলে আরো এত মৃত্যু ঠেকানো যাইতো। এই ধরনের যুক্তিটা আমি সঠিক বলে মনে করি না, কারণ হচ্ছে ডিপার্টমেন্টই আলাদা। টেরোরিজম, আমি যদি বলি যে টেরোরিজমের বিপক্ষে যে অ্যাক্টিভিটিসটা হয়েছিল, তারা যে ইনিশিয়েটিভটা নিছে, সেই কারণে কিন্তু টেরোরিজম বন্ধ হয়েছে। এটার আমরা সরাসরি ইফেক্ট দেখতে পাচ্ছি যে সে তার সিকিউরিটি সিস্টেমকে স্ট্রং করছে, ওটারও প্রয়োজন ছিল। এবং গ্লোবালি যেটার যে আমি তো দেখতে পাচ্ছি লাদেন জাতীয় প্রোডাক্ট এখন কিন্তু আর খুব একটা গ্রো করতেছে না। তার মানে কারণে আপনি চাচ্ছেন শাহিন যে টেরোরিজমকে একদম সোললি আইডেন্টিফাই করতে, তাই তো? এখানে ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে। ইটস ভেরি অ্যাপ্রিশিয়েট করতে হবে। আমি বলছি যে টেরোরিজম যে একটা ইস্যু, সেটাকে মানে সোললি আইডেন্টিফাই করা প্রয়োজন, সেটাকে আলাদা করতে হবে। ওটার সাথে ক্লাইমেট ইস্যুটাকে টেরোরিজম বলে এটাকে হালকা করাটা ঠিক হবে না। ক্লাইমেট ইস্যু সিরিয়াস ইস্যু, এবং আমার মনে হয় ওয়ার্ল্ডের মানুষ ক্লাইমেট ইস্যু যে সিরিয়াস ইস্যু, এটা আমি বলবো অনেকটাই রেকগনাইজ করতে পারছে, এবং টার্গেটও সেট করে দেয়। বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রিগুলো তাদের কিন্তু আপনার জিরো কার্বন এমিশনের জন্য আছে, টার্গেট আছে, প্রতিষ্ঠানগুলোর উপর রুলস রেগুলেশন দেয়া আছে, এগুলো কিন্তু গ্লোবাল মিটিং হয়, কিন্তু বড় বড় কিন্তু কেয়ার মানে ইন্ডিভিজুয়াল লেভেলে কেয়ার একেবারে জিরো। আমি বাংলাদেশের খুব সামান্য একটা উদাহরণ দিই। বাংলাদেশের খুব হাই লেভেলের মানুষও
মানে ইয়ে খেয়ে ওই যে আপনার পানি খেয়ে রাস্তার মাঝখানে গাড়ির গ্লাসটা ইয়ে করে ফালায়, তারপরে একটা জিনিস চিপস খেয়ে বা কোনো কিছু খেলো সেটা যেখানে খায় সেখানে ফালায়। এটা তো ভয়ঙ্কর, মানে এই ইন্ডিভিজুয়াল লেভেলে খুব রিচ যে কান্ট্রিগুলি তারা যেহেতু কিন্তু এই ক্রাইসিসটাকে অ্যাড্রেস করতে উনি ওই ইস্যুটাকে অ্যাড্রেস করতে খুব স্ট্রং একটা জায়গা তৈরি করেছে, যাতে এটাকেও ওই টেরোরিজমের মতো সিমিলার আর কি হ্যাঁ টেরোরিজমকে যেভাবে স্টপ করার জন্য যে লেভেলের গ্লোবাল মানে কোঅপারেশন তৈরি হয়েছে, গ্লোবালি জিনিসটাকে এত বেশি হাইলাইট করা হয়েছে এবং এটাকে এত থ্রেট হিসেবে দেখা হয়েছে, যার কারণে অনেক কমেছে। যেটা আপনি বলেছেন, উনি সেটাই বলেছে যে মানে আমরা যাতে ক্লাইমেট চেঞ্জকেও এরকমই একটা সিরিয়াস ইস্যু বলে আর কি আপনার ধরেন আপনি যদি আপনি ধরেন এখন বিমানে উঠছেন, ঠিক আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য আপনি যদি বিমানে উঠে কাঁপতে থাকেন যে কখন আমাকে এটা গুলি করে নামিয়ে দেবে, ইটস ভেরি সিরিয়াস দেন ক্লাইমেট ইস্যু। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা। মানুষ মারা গেছে কয়জন সেটা দিয়ে আমরা সবসময় মাপতে পারি না। ক্লাইমেট ইস্যুতে অনেক মানুষ মারা যাইতেছে, এটা সত্য, ইউটিলিটেরিয়ান প্রিন্সিপলে আসলে হয় না, এটা সত্যি। আপনি তারপরে আপনি একটা বড় একটা ম্যাসিভ একটা অর্গানাইজেশনকে আপনি উড়াই দিলেন, একটা আপনি ট্রেন একটা স্ট্রাকচার ভেঙে ফেললেন, গ্লোবাল কোঅপারেশন তো এখানে ব্রেকডাউন করবে, তখন তো আপনার কোনো কিছু কাজ করবে না। টেরোরিজম যদি এক্সিস্ট করে নেশন ডিভাইড হবে, মারামারি হবে, কেউ কারোর প্রতি ট্রাস্টই থাকবে না। তখন আপনার এই টেরোরিজম ইস্যু যদি সংখ্যায় কম, পরিমাণে কম, আপনি কোঅপারেশন করতে পারবেন না কারোর সাথে। ক্লাইমেট ইস্যু তো নিয়ে আলোচনা বসতে, যে টেবিলে যে বসবেন আপনি ক্লাইমেট ইস্যু নিয়ে আলোচনা করবেন, সলভ করার জন্য বসতে তো হবে। টেরোরিজম থাকলে আপনি বসতেই পারবেন না। আমি খুবই অ্যাপ্রিশিয়েট করি। আমি আসলে জিনিসটা এইভাবে আমারও চিন্তা করা উচিত ছিল। আপনি যে চিন্তাটা বলছেন, আমার মনে হয় যে এটা শুধু আমি না, আমাদের অনুষ্ঠানটা যারা দেখতেছে, লাইভটা যারা দেখতেছে, এটা তাদেরকেও মানে এনলাইটেন করতে সহায়তা করবে আর কি। হ্যাঁ, এটা খুব ভালো একটা পয়েন্ট বলছেন। তো ওকে, তারপর চ্যাপ্টারটা হচ্ছে আপনার নাম্বার 11, এটা হচ্ছে ওয়ার বা যুদ্ধ। তো ওইটার সাব হেডিংটা খুব ইন্টারেস্টিং, নেভার আন্ডার এস্টিমেট হিউম্যান স্টুপিডিটি। মানে হিউম্যান আসলে ওনার মতে খুবই স্টুপিড একটা প্রজাতি, ওরা হচ্ছে খুবই তুচ্ছ কারণে অনেক বড় ধরনের ঝামেলা তৈরি করে। ফুটবল খেলার উদাহরণ দিছে, জার্মান এবং ফুটবল এবং কোন দেশের ফুটবল প্লেয়াররা সামান্য কারণ নিয়ে মারামারি করে অবস্থা খারাপ, এটা উদাহরণটা মনে হয়েছে, খুব ভালো উদাহরণ। তো উদাহরণটা যেরকমই হোক, মানে জিনিসটা হলো এরকম, আপনার ওয়ারের যে ব্যাপারটা সেটা হলো যে এখন কিন্তু যুদ্ধের ধরন হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। লাইক আগে যেটা হইতো, একসময় আমরা হচ্ছে তরবারি দিয়ে যুদ্ধ করছি, তারপর হচ্ছে যে কামান আসলো, তারপরে বন্দুক আসলো, নিউক্লিয়ার বম্ব আসলো। তো এখন যেটা আছে সেটা হচ্ছে খুব ডেঞ্জারাস কিছু জিনিস আছে। যেমন ধরেন ইউএস এর জিডিপিতে আপনার হলো তেলের চেয়ে আপনার পার্সেন্টেজ হিসাব করলে সেটা হলো যে আপনার যে ফেসবুক, গুগল, মানে আইটি সেক্টর অবদান অনেক বেশি। অর্থাৎ আমেরিকার তেলের খনিকে সব যুদ্ধ করে উড়াইয়া দেওয়াচ্ছে, আমেরিকাকে আপনি আরো সহজে ধ্বংস করতে পারবেন যদি তাদের আইটি সেক্টরকে আপনি ভেঙে দিতে পারেন, বা সাইবার অ্যাটাকের মাধ্যমে ধরেন গুগল, ফেসবুক, ইউটিউব এই জাতীয় যে জিনিসগুলো আছে, বা ওদের ইন্টারনাল আরো যত সার্ভার টার্ভার থেকে শুরু করে যা কিছু আছে, আপনি এই জিনিসগুলোকে হ্যাক করতে পারেন, তাহলে আপনার ওদের দেশে গিয়ে মানুষ মারা লাগবে না, ওরা এমনি মানে ইকোনমি ওদের ব্রেকডাউন হয়ে যাবে, মানে ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়বে আপনি জাস্ট এই ইনফ্রাস্ট্রাকচারটাকে ধ্বংস করতে পারলে। তো এখন সাইবার অ্যাটাক আসলে পারমাণবিক বোমার চেয়ে অনেক বেশি শক্তিশালী, এইটা একটা। আরেকটা হচ্ছে আমরা যেটাকে বলি বায়ো ওয়েপন, লাইক আপনি হচ্ছে জীবাণুর মাধ্যমে হচ্ছে একটা দেশকে, ধরেন কিছু কনস্পিরেসি থিওরি ছিল না এরকম যে করোনা জিনিসটা আসলে চীন ছড়াইছে, এবং দেখা গেল যে হয়তোবা এটা ওরা ল্যাবে কোথাও ডেভেলপ করছে, করে হচ্ছে এটা ছড়াই দিছে। মানে আমার কাছে এখন পর্যন্ত আমার যদ্দূর পড়াশোনা আমি যদ্দূর করছি তাতে আমার মনে হচ্ছে এটা আসলে কনস্পিরেসি, এটা আসলে ভ্যালিড না। বাট ধরেন আসলেই মানুষের পক্ষে কিন্তু এরকম কিছু করা সম্ভব। ধরেন আপনি করোনার বলেও সম্ভব, এটা সত্যি সম্ভব, এটা বলছে। আমি মনে করি আবার উল্টো আপনার চেয়ে, আমি মনে করি না যে এটা ল্যাবে তৈরি করছে, তৈরি করা সম্ভব না তা বলতেছি না। আমার কাছে মনে হয়েছে এটা ন্যাচারালি ঢুকছে, এবং কনস্পাইরেসি আমরা অনেক সময় ইম্পোজ করি, মানে এটা হচ্ছে গিয়ে
রাশিয়া, চীন এবং আমেরিকা সবসময় রেডি থাকে একজন আরেকজনের উপর কনস্পাইরেসি অ্যাপ্লাই করার জন্য। তো ওই কারণ ঘটনাটা ঘটছে, কনস্পিরেসি তো আমেরিকা তো এটা গল্প ছেড়ে দিবে খুব না, ট্রাম্প ইজি, এটা ছেড়ে দিবে না, ট্রাম্প তো এটা আপনার খুব বুঝতে সহজ নলেজ লাগে না, কনস্পিরেসি বুঝতে খুব একটা জ্ঞান লাগে না, বুঝতে ওই যে গল্প শুনতে ভালো লাগে না, উনিও ওইভাবেই বর্ণনা করছিলেন আসলে। কনস্পাইরেসি আছে, নাই যে আমি তা বলতেছি না, এটা কনস্পাইরেসি হইতে পারে হয়তো বা, আই ডোন্ট নো, আমার কাছে মনে হয় আর কি। আমি আর একটা উদাহরণ দিই বাংলাদেশেও, যেমন ধরেন বিডিআর যে মাসাকারা হলো বাংলাদেশে, যে বিডিআর যে হত্যাকাণ্ড হইলো, এখন এটা তো আমরা কোনো রেজাল্ট জানি না। এখন এটা আপনি বলতে পারেন যে এটা কনস্পাইরেসি, অথবা এটা হইতে পারে ন্যাচারালি ঘটছে, বিপ্লব ঘটছে, সাধারণ মানুষরা কি করছে, ওই আর্মিদের বিপক্ষে একটা ম্যাসিভ প্রোটেস্ট করছে এবং এটা ইনস্ট্যান্টলি ঘটনাটা ঘটছে। পরে আমরা বলতেছি এই যে এটা এটা কনস্পিরেসি, এটা এরকম করাইছে। বাট আমার কাছে মনে হয় ওই ঘটনাটা ন্যাচারালি ঘটছিল, পরে এটাকে পলিটিক্যালি এটাকে লেভেল দেওয়া হয়েছে যে এরা করছে এই কারণে, এরা করছে এই কারণে, রাইট? ঠিক এইটাকেও আমার কাছে এরকম মনে হয়, আমি যতটুকু এটা যে ল্যাবে প্রডিউসড আমার কাছে মনে হয় নাই, কারণ এই ধরনের জীবাণু আসে। সো আমেরিকা, বিশেষ করে ট্রাম্প ওই সময় ক্ষমতায় ছিল এবং সে খুব সফলভাবে এটা ব্যবহার করছে চাইনিজদের বিপক্ষে। সো এটা আমার ওপিনিয়ন দিলাম, এটা কনস্পাইরেসি ছিল না, বরঞ্চ এটা বলা হয়েছে কনস্পাইরেসি। আচ্ছা, আমার কথা তো শোনা যাচ্ছে তাই না ক্লিয়ারলি? আচ্ছা, তো এইখানে ওনার যে পয়েন্টটা ছিল সেটা হলো যে প্রথম পয়েন্টটা হলো যে আমরা আসলে এখন পারমাণবিক বোমা দিয়ে যুদ্ধ করার প্রয়োজন নাই, জাস্ট সাইবার থ্রেট দিয়ে, লাইক একটা আমার একটা নিজের একটা পার্সোনালি আমার একটা স্ট্যাটিস্টিক্স মনে আছে, যেটা হলো যে উইদিন 2032, আমি একসময় একটা সাইবার সিকিউরিটি কোম্পানিতে জব করতাম, তো ওই জন্য আমি একটা স্ট্যাটিস্টিক্স দেখতেছিলাম এবং খুব ভালো অর্গানাইজেশনের একটা রিসার্চ ছিল যে সাইবার থ্রেট বা ডাটা ব্রিচের কারণে টোটালি গ্লোবালি আপনার হচ্ছে 1.5 ট্রিলিয়ন ডলারের মতন ক্ষতি হইতে পারে, এরকম জাস্ট, যেটা বাংলাদেশের ইকোনমির 3 গুণ এরকম লেভেলের ক্ষতি ওয়ার্ল্ড ওয়াইড হবে খুব সম্ভবত, যে সাইবার থ্রেট বা ডেটা ব্রিচ এই সমস্ত জিনিসের কারণে। তো ওনার কথা ছিল এরকম যে আগে যেমন আমরা চিন্তা করতাম যে আচ্ছা পারমাণবিক বোমার যুদ্ধ যেন পৃথিবীতে না হয়, এটা কিভাবে আমরা ইনশিওর করবো, এটা নিয়ে ভাবতাম। এখন আমাদের আসলে ভাবা উচিত যে আমরা এই যে সাইবার ওয়ার যদি হয় এইটা কিভাবে করব, এইটার বিরুদ্ধে আসলে আমাদের প্রিপারেশন নিতে হবে। আর 2 নাম্বার হলো ওই যে বায়ো ওয়েপন, যেটা ধরেন হ্যাঁ এইটা পারবে উনি, এটা তো প্যান্ডামিকের আগে লেখা, তো উনি এরকম কিছু বলে নাই যে করোনা বা এরকম কিছুর এখানে উল্লেখ নাই, এই বইতে এরকম কিছু উল্লেখ নাই। বাট জিনিসটা হচ্ছে এরকম কিছু মানুষের পক্ষে এখন ডেভেলপ করা সম্ভব, যেহেতু টেকনোলজি অনেক আগায় গেছে, এবং ওইরকম কিছু যদি করে তাহলে সেটার কনসিকুয়েন্স কত খারাপ হইতে পারে সেটার উদাহরণ আমরা পরে পাইছি, যে করোনা মানে এরকম একটা কিছু যদি আমরা হিউম্যান মেড আমরা কিছু করার চেষ্টা করি, যেহেতু আমাদের হাতে অনেক টেকনোলজি আছে, এইটার বিরুদ্ধে আমাদের অ্যালার্ট থাকতে হবে অনেক বেশি, যে এই ধরনের ওয়েপন যেন আমরা বানায় কোনো ক্ষতির মধ্যে না পড়ি আর কি। ওইটাকেই কিন্তু ব্যবহার করা যাইতো, আপনি যেটা বলতেছেন, যেমন এই যে করোনার যে ল্যাবে যদি এরকম একটা ফর্ম তৈরি করে কোনো একটা জাতিতে ছেড়ে দেওয়া হয়, ফর এক্সাম্পল ধরে নিলাম এটা আমেরিকা ওখানে ছেড়ে দিচ্ছে চায়নাতে, অথবা চায়নারা এটা আবিষ্কার করছে আমেরিকাকে ইয়ে করার জন্য, অ্যাটাক করার জন্য, করতে পারে নাই, নিজেরাই ওইটা ওইটা ল্যাব থেকে স্কেপ হয়ে গেছে, স্কেপ হয়ে নিজেরাই ইয়ে হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। ওটা টার্গেটই করছিল আমেরিকাকে ইয়ে করার জন্য, ওইটা ল্যাবে ধরে নিলাম আর কি, আমি হাইপোথেটিক্যালি বলতেছি। তো এটা সম্ভব ছিল, কিন্তু এটা সম্ভব যে এরকম কিছু করে আপনি ইয়ে করতে পারবেন। আমাদের অ্যালার্ট এখন হচ্ছে পারমাণবিক বোমার বিরুদ্ধে না বা বন্দুক যুদ্ধের বিরুদ্ধে না, আমাদের এখন থাকতে হবে সাইবার সিকিউরিটি নিয়ে যে সমস্যা আমরা পড়তে পারি এইটা, সাইবার আরেকটা হলো আপনার যে বায়ো ওয়েপন যেটা ওইটা। তো এই এটা খুব ভালো জায়গা বলছে যে এই জায়গাতে আমাদের কোঅপারেশন দরকার, থ্রেটটা এই জায়গা থেকে বড় থ্রেটটা আসবে, এটাই বলা মনে চেষ্টা করছে, রেদার দেন ওই যে নিউক্লিয়ার থ্রেট, যেটা নিউক্লিয়ার থ্রেটটা আর ওইভাবে কাজ করতেছে না, থ্রেট কাজ করতেছে এখন সাইবার অ্যাটাক বা বায়ো ওয়েপন তৈরি করে মাস এই লেভেলের ইন্টেলিজেন্স, মানে সাইবার ইন্টেলিজেন্স যদি বলি আর কি, যে ধরেন এমন পর্যায়ে যাচ্ছে যে আপনার ন্যাশনাল রিজার্ভ খালি করে দেওয়া সম্ভব হবে কিনা, এটাও এই ধরনের থ্রেটও যে আসতে পারে। ধরেন আপনার রিজার্ভ খালি করে দিয়েছে, এমন এমন ওয়েপন তারা, সাইবার ওয়েপন তারা বানাতে সক্ষম হয়েছে, তাহলে ওই দেশের কি হবে? বা ধরেন কোনো প্রচুর ব্যাংকের যদি এরকম
অর্থ আত্মসাৎ করে নিয়ে মানে যান। অর্থ নিয়ে মানে কারণ উনি এই জন্য কিন্তু উনি ওই ধরনের মানে উনি কিন্তু ওয়ার্ন দিয়েছে, এটা কিন্তু ওয়ার্নিং, এটা কিন্তু প্রেডিকশন না। বাংলাদেশেও কিন্তু এরকম হয়েছিল, বাংলাদেশের ব্যাংক থেকে অনেক টাকা চলে গেছিল, পরে নিয়ে আসা হয়েছে। ধরেন উনি যেহেতু বলছে যে এটা যেহেতু নাম্বার, এখন নাম্বারকে আপনি ট্রান্সফার করে তো নিয়েই যেতে পারেন, এখানে তো কোনো আপনার অবজেক্টিভ রিয়েলিটিতে কোনো কিছু টাচ করতে হচ্ছে না, আপনি নাম্বার খালি ট্রান্সফার করে দিবেন। মানে এই জিনিসটাকে উনি একটা গ্লোবাল হিসেবে দেখিয়েছে। কয়টা চ্যাপ্টার হইলো? আচ্ছা 11টা হইছে, আরো 3টা আছে, মানে আমাদের আসলে টাইম একটু তাড়াতাড়ি করতে হবে আর কি আমার মনে হচ্ছে। আচ্ছা, সো পরেরটা হলো হিউমিলিটি, মানে এটা কাইন্ড অফ ধরেন বিনয় বা এইরকম একটা জিনিস। তো এখানে যে সাবটাইটেলটা দেয়া আছে সেটা হলো এরকম, ইউ আর নট দ্য সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ আপনি মনে করতেছেন যে এটা বোথ পার্সপেক্টিভে, একটা হচ্ছে হিউম্যান পার্সপেক্টিভে আর একটা হচ্ছে নেশন টু নেশন। এটা খুব ভালো, এটা খুবই, আমার এত ভালো লাগে সজল, এটা খুব ভালো জিনিস বলছেন, নট দ্য সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড, মানে নিজেকে নিয়ে যে এইভাবে ইন্ডিভিজুয়ালিজম ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে যে ওভার এমফাসাইজ করা, মানে এটা হচ্ছে যে নার্সিসিজমের রূপান্তরিত হয়ে যাওয়া বা সুপেরিয়রিটি কমপ্লেক্স গ্রো করা। হ্যাঁ, ক্যারি অন প্লিজ। ওকে, তো বিষয়টা অনেকটা এরকম, ধরেন প্রথমে হলো আপনি যদি ন্যাশনালি চিন্তা করেন, আমেরিকানরা মনে করতেছে হলিউডের সিনেমা দেখায় না যে এলিয়েনরা সবসময় ইউএসএ তেই আসে, আর কোথাও ওরা পৃথিবীর কোথাও কিছু খুঁজে পায় নাই, ওরা সবসময় ইউএসএ তেই। তো ইউএস এর মানুষজন মনে করতেছে যে ওরা হচ্ছে সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড, বা ইউরোপের মানুষজন এরকম মনে করে, বাকি পৃথিবীর কোথায় কি হইলো না হইলো ওইটাতে আসলে কিছু যায় না এইরকম। তো এইটা একটা সমস্যা। আবার একইভাবে আরেকটা সমস্যা আছে, সেটা হলো যে ধরেন আপনি মানুষ এজ এ হিউম্যান যদি আপনি চিন্তা করেন, আপনি দেখবেন যে আপনি যে প্লাস্টিকটা ইউজ করতেছেন ওইটার কারণে যে সমুদ্রের মধ্যে, আমার ভাই হচ্ছে একটা সার্টিফিকেশন বডিতে কাজ করে যারা হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন বা এই জাতীয় জিনিসগুলো না হয় ওইটা ইনশিওর করে আর কি। তো ওদের যে পরিসংখ্যান তাতে হলো যে সমুদ্রের আপনার হলো প্রাণীদের যে অকাল মৃত্যু বা আনন্যাচারাল যে ডেথ গুলা হয় তার 80%-এরও বেশি দায়ী হচ্ছে প্লাস্টিক। এবং প্রচুর পরিমাণে প্লাস্টিক, মিলিয়ন মিলিয়ন টন প্লাস্টিক হচ্ছে, আমার এক্সাক্ট পরিসংখ্যানটা মনে নাই, মিলিয়ন মিলিয়ন টনস অফ প্লাস্টিক হচ্ছে প্রতিদিন সমুদ্রে পড়তেছে। এবং আমাদের যে বায়োডাইভার্সিটিকে, জাস্ট বিকজ আমরা চিন্তা করি যে আমরা হিউম্যান, আমরা হচ্ছে সবকিছু আমাদের জন্য, পুরো পৃথিবীটা আসলে আমাদের জন্য যে পুরো পৃথিবীর জীবজগৎ ধ্বংস হয়ে যাচ্ছে, এইটাকে কিন্তু আমরা চিন্তা করতেছি না, এটাকে কেয়ার করতেছি না। তো এই দুইটা দিক ক্ষতিকর। এবং আরেকটা জিনিস যেটা মানে লেখক বলার চেষ্টা করছে, যেটা আমার কাছে খুব সিগনিফিকেন্ট মনে হয়েছে, সেটা হলো মানুষ এজ এ ইন্ডিভিজুয়াল, আপনি যদি আপনাকে একটা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়, আপনার চেয়ে কিন্তু একটা বাঘ বা বানর বেশি শক্তিশালী। কারণ একটা বানর হচ্ছে হুটহাট করে গাছে উঠে যেতে পারবে, বাঘ আসলে আপনি এটা পারবেন না, বেশিরভাগ মানুষের আসলে গাছে উঠতে আমরা পারি না। তো আপনার চেয়ে একটা বানর বেশি শক্তিশালী। বাট আপনি যখন 100 জন মানুষ একসাথে হন তখন কিন্তু আপনি বানর বা বাঘের চেয়ে শক্তিশালী। কেন? কারণ আপনি তখন একটা প্রোটেক্টিভ সিস্টেম তৈরি করবেন যেটার মাধ্যমে কেউ আপনাকে আর অ্যাটাক করতে পারবে না। তো আলটিমেটলি মানুষের হিউম্যান কোঅপারেশনের ভ্যালুটাকে ইয়ে করেছে। এক্স্যাক্টলি। তো আপনি ধরেন একটা বিমান বানাবেন, ধরেন বিমান তো পৃথিবীতে অন্য কোনো প্রাণী বানাইতে পারে না, মানুষই পারে। কেন পারে? করি মানে মানুষকে উনি দেখিয়েছে যে টুগেদার ইউ আর এক্সট্রিমলি পাওয়ারফুল, বাট ইন্ডিভিজুয়ালি আপনি খুবই মানে ভালনারেবল একটা প্রাণী। এখন আপনি তো ধরেন একটা বিমান বানাবেন, এই বিমানটা যদি আপনি বানাইতে যান, আপনার এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার লাগবে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার লাগবে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লাগবে, আপনার রং মিস্ত্রি লাগবে, মানে ডিফারেন্ট স্কিলের মানুষজন যদি একসাথে 500 মানুষ একসাথে হয় তাহলে হয়তো একটা বিমান বানানো সম্ভব। তো এই যে কালেকটিভলি আমরা শক্তিশালী হইতে পারি, এটার কারণে আমাদের কি হওয়া উচিত ছিল যে আমরা একসাথে হওয়াটাকে অ্যাপ্রিসিয়েট করব। কেন? কারণ ধরেন আপনি যে বিমানে চড়তেছেন, এটা হয়তো বা দেখবেন যে ডিজাইন করছে হয়তো কোনো মুসলিম, এইটার আপনার হলো রং করছে হয়তো কোনো খ্রিস্টিয়ান, এটার আইডিয়াটা নিয়ে আসছে হয়তো কোনো এথিস্ট, সবাই একসাথে কাজ করার কারণে একটা বিমান তৈরি হয়েছে। তো এই জিনিসটা যদি আমরা বুঝি তাহলে তো আমরা একজনকে হেট করার কথা না, আমরা তো সবাই মিলেমিশে কাজ করার কথা। বাট আনফর্চুনেটলি যেটা হয়, উনি ওনার পার্সোনাল লাইফ এক্সপিরিয়েন্স থেকে ওইরকম কিছু এক্সাম্পল দিচ্ছে যে ধরেন ইহুদিরা বলতেছে এই খ্রিস্টিয়ানরা সব খারাপ, মুসলিমরা বলতেছে যে এই সব খ্রিস্টিয়ানরা খারাপ, বা এরকম খ্রিস্টিয়ান মনে করছে সব বুদ্ধিস্টরা খারাপ। এই যে একটা
মানে হেট্রেট ছড়ানো। আমরা তো আসলে একসাথে কাজ করলে ভালো করতে পারি, মানে কি আমরা আসলে মিলেমিশে থাকবো তা না, আমরা উল্টা বিচ্ছিন্ন হচ্ছে। আমরা যদি এই কাজটা না করি, আমরা একসাথে হওয়ার যে ক্ষমতা, এটাকে যেন আমরা ভ্যালু দেই, এটা হচ্ছে আমাদের মানে এই শতকের জন্য একটা সাজেশন লেখকের। তো এটা নিয়ে আপনারা চাইলে সজল, আমার ওনাকে এত ভালো লাগার পেছনের কারণটা, আমি অনেক হাই ইন্টেলেকচুয়াল রাইটার্স আমরা সবাই পড়ি সাধারণত, তাই না? আমরা ফিলসফি পড়ি, বাট অধিকাংশ বইগুলিতে বা আমরা পোস্ট কলোনিয়াল রাইটারদের দেখি, দেখেন কলোনিয়ালিজমকে সমালোচনা করা আর ডিভাইড রিক্রিয়েট করা, হেট্রেডকে রিক্রিয়েট করা, এই দুটো ব্যাপার যে সেপারেট, সেটা কিন্তু তারা মেনটেন করে না। কিন্তু এই লোকটা এই যে হিউম্যান কোঅপারেশনকে যে কি অদ্ভুত ভাবে দেখিয়েছে, এবং তার বই পড়ে সাজল আমি আগে থেকেই আমি কোঅপারেশন অনেক বেশি আমি ভ্যালু করতাম বা বলতামও। ওনার বই পড়ার পরে কোঅপারেশনের যে ভ্যালুটা, আপনি যে উদাহরণটা দিলেন যে একটা এরোপ্লেন যে বানানোর যে প্রসেসটা, ইভেন এই শার্টটা বানানোর যে ম্যানুফ্যাকচারিং যে প্রসেস, প্রত্যেকটা স্টেপে যে মানে এক একজন এক একটা কাজ করছে, এক্সকিউজ মি, এই জিনিসটাকে যে অ্যাপ্রিসিয়েট করা, এবং আরেকটা জিনিস অ্যাপ্রিসিয়েট করা যে ইন আইসোলেশন ইউ আর অ্যাবসলিউটলি নাথিং। একটা হিউম্যান কে যদি আপনি একটা দ্বীপে ছেড়ে দিয়ে আসেন, সে ওখানে কিচ্ছু না, সে একটা ইনসেক্টের, সে একটা স্করপিওর সাথে নড়তে সক্ষম না, সে মরে যাবে তাকে দংশন করা হলে। এখন এরকম একটা ভালনারেবল প্রাণী কোঅপারেশনের কারণে বা কালেকটিভ যে ফোর্স বা কালেকটিভলি যে আমরা বেঁচে আছি, এই কনসেপ্টটাই আমাদের মধ্যে নাই। এটাই হচ্ছে উনি হাইলাইট করেছেন। হ্যাঁ, আর ভাই পরের চ্যাপ্টারে চলে যান। এটাতে মূলত মনে করেছে গ্লোবাল কোঅপারেশন আর কি, ইন্ডিভিজুয়ালি ইউ আর নট দ্য সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড। এই কথাটা আমার ভালো লাগছে, মানে পার্সপেক্টিভ কে বড় করতে হবে, হিউম্যান সেন্ট্রিক যে চিন্তা, তার বাইরে গিয়ে আদার লাইফ ফর্ম যে আছে সেগুলোকে কনসিডার করতে হবে, এবং কিভাবে মানুষের কাজ দ্বারা অন্য প্রাণী জগতের ক্ষতি হচ্ছে, আমার মনে হয় সেগুলো উনি তুলে ধরছে আর কি। হ্যাঁ, ওইটা এই অ্যাপ্রোচটা শাহিন, পোস্ট হিউম্যানিজম যে অ্যাপ্রোচটা এসেছে, যেটা নিয়ে আমার কাজ ছিল, সেই অ্যাপ্রোচটা সময় উনি ওনার কথাগুলিও আমার কাজে লেগেছিল। ওই যে মানে আমরা যে বায়োডাইভার্সিটি, ইকোডাইভার্সিটি, ইকোলজির যে ডাইভার্সিটি, এই ডাইভার্সিটিকে যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে কি হবে? ঠিক আছে, আর সোজা আর কয় চ্যাপ্টার আছে শেষ করে দেন। আর দুইটা আছে জি। তারপরটা হচ্ছে গড। আচ্ছা, গডের ব্যাপারটা হচ্ছে ওই যে রিলিজিয়ন যেটা বলছে না, মানে কাইন্ড অফ ওই রকমই, যেটা হচ্ছে যে আপনার ধরেন গডে আপনি বিলিভ করেন, এটা ডিফারেন্ট ইস্যু। পার্সোনালি আপনি যে কোনো কিছু বিলিভ করতে পারেন, বাট সমস্যাটা হলো একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনার ক্রিশ্চিয়ানদের যে বা ইহুদি বা আপনি যে আমাদের সেমিটিক ধর্মগুলোতে যে আপনার ধরেন ইয়ে আছে, আমাদের গডের যে কনসেপ্টটা যে আদম হাওয়া থেকে আমরা আসছি, তারপর এইভাবে হয়েছে, যে জিনিসটা মডার্ন যে সায়েন্স আছে বা মেডিকেল সায়েন্স আছে, দুই জায়গাতেই খুব কাজে লাগে। এরকম একটা থিওরি হচ্ছে আপনার বিবর্তনবাদ বা থিওরি অফ ইভ্যালুয়েশন। সো এই জিনিসটার সাথে কন্ট্রাডিক্ট করে, এবং এইটার কারণে আপনি দেখবেন বাংলাদেশে তো এটা কম বেশি আপনি দেখছেনই, ইভেন ইউএস এর মতন জায়গাতেও, ইউরোপের মতন জায়গাতেও অনেক স্কুল কলেজে চার্চ হচ্ছে এটাকে পড়াইতে দিতে চায় না। কেন? কারণ এটা ট্রেডিশনাল যে কনসেপ্ট আছে তার সাথে এই জিনিসটা যাইতেছে না। এর আগে আপনি জানেন যে জিওর্দিনো ব্রুনোর সাথে কি হয়েছে, যে ও জাস্ট বলছে যে তোমরা যেটাকে বলো যে পৃথিবী কেন্দ্রিক যে মডেল তোমরা চিন্তা করো, এটা আসলে সত্যি না। সো ওকে হচ্ছে পড়ায় মারা হয়েছে। ওই থ্রেডটা তখন যেমন ছিল এখনো আছে। এখন আপনি বিবর্তনবাদ পড়াইতে দিবেন না, হ্যাঁ। তো আপনি যদি বিবর্তনবাদ পড়াইতে না দেন, তাহলে আপনি চিন্তা করেন মানুষের হার্নিয়া কেন হয়। হ্যাঁ, হার্নিয়া রোগটা কেন হয়, এইটার এক্সপ্লেনেশন খুঁজতে 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 দেখা গেল যে মানুষ তো আসলে একটা সময় ছিল যে শুধু মানুষ না, যে কোনো প্রাণী, প্রথম প্রাণের তৈরিটা হয় হচ্ছে সমুদ্রে, সেখান থেকে সে উঠে আসে,
তারপরে আস্তে আস্তে যে বিবর্তনবাদ হয়, ওটার সাথে ওটা অনেক লম্বা একটা ডিসকাশন। হ্যাঁ, আমি ওই কনসেপ্টটা না এখন যেহেতু টেকনিক্যাল টার্মস গুলো আমার মনে নাই, আমি মেডিকেল সায়েন্সের স্টুডেন্টও না, বাট এটা কোনো একদিন এটা নিয়ে আলোচনা করা যাবে যে আমরা যে সমুদ্র থেকে উঠে আসছি ওইটার রেশ এখনো আমরা বহন করি, যেটা পাওয়া যায় আমাদের হার্নিয়া রোগটার মধ্যে, বা এই যে আমাদের শরীরে যে অ্যাপেন্ডিক্সটা আছে যেটা তো কোনো প্রয়োজন ছিল না, এটা কেন হয়েছে এটার পেছনে হচ্ছে ইভালুয়েশনের অনেক এক্সপ্লেনেশন আছে। সো সায়েন্সের অনেক এই যে বড় বড় আমরা যে হাঁচি দেই, হিকাপ দেই, এগুলোর সাথে রিলেশন আছে। এক্স্যাক্টলি। সো আপনার হলো প্রাণী বিজ্ঞান, মেডিকেল সায়েন্স, আপনার তো এগুলো পড়ানো বন্ধ করে দিতে হবে। আপনি যদি, যেহেতু আপনি মনে করছেন আপনার গডের সঙ্গে হচ্ছে ট্রেডিশনাল ইভালুয়েশনের যে ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা আপনার গডের যে কনসেপ্ট এর সঙ্গে তো আপনি এটা পড়ানো বন্ধ করে দিবেন। তো এখন এই 21st সেঞ্চুরিতে এসে এই ধরনের স্টুপিডিটি করা যাবে না। আপনি আপনার গড মানেন, আপনি যা ইচ্ছা করেন, অসুবিধা নাই, বাট গডের নামে আগে কি করতেন, যুদ্ধ করতেন। এখন যুদ্ধের চেয়েও বড় বড় জিনিস হয়, আপনি এডুকেশন সিস্টেম চেঞ্জ করে ফেলবেন। হ্যাঁ, তো আমরা না, এই ব্যাপারে আমাদেরকে সচেতন হইতে হবে। সো এইটার ব্যাপারে উনি খুব, মানে আপনার যেটাকে বলে, আমার এখানে এত মশা কামড়াচ্ছে আজকে, আমি থাকো সমস্যা নাই, বাট বিবর্তনকে পড়তে দাও, কারণ এটা দরকার আছে, এটা জিনিসটা ভালো। ভেরি গুড। হ্যাঁ, শেষ করে দেন তাহলে। নেক্সট আরেকটা কি আছে? আর তারপরে যেটা ছিল সেকুলারিজম। সেকুলারিজমের ব্যাপারটাও তাই। এখন জিনিসটা হলো এরকম যে ধরেন আপনি দেখলেন যে আপনার এই ধর্ম, তারপর হলো জাতীয়তাবাদ, গড, প্রত্যেকটা জিনিস তো সমস্যা। তাহলে কি হবে যে আমরা চিন্তা করতে পারি যে সেকুলারিজম এইটা বোধহয় খুব ভালো, বা ঠিক আছে তাহলে এটা দিয়ে তো আমরা ইয়ে করতে পারি। একটা জিনিস চিন্তা করেন, যে জোসেফ স্টালিন একজন একদম সেকুলারিজমের একটা সময় ছিল, মানে তাকে খুবই রেসপেক্ট করা হইতো, সে তো একদম সেকুলার, বাট সে তার নিজ দেশেই হচ্ছে 20 লাখ মানুষ মেরে ফেলছে। নাহিদা ওই দেশই তো থাকেন। হ্যাঁ, ওই স্টোরি আপনারা কম বেশি জানেন। তো আলটিমেটলি আপনি সেকুলার যদি হনও, আপনাকে এটা এনশিওর করতে হবে যে আপনি আসলে মানুষের জন্য কাজ করবেন। হ্যাঁ, এবং সেকুলারিজম জিনিসটা একটা নতুন কনসেপ্ট, এটা কিন্তু ফুললি ডেভেলপড হয় নাই। যে আসলে একজন সেকুলারের হচ্ছে আপনার মোরাল স্ট্যান্ডার্ড কি হবে, সে কি করবে, এটা কিন্তু নতুন হওয়ার কারণে আমরা এখনো টোটালি কিন্তু একটা রিলিজিয়ন বা অন্যান্য জিনিসগুলো যেমন অর্গানাইজড, একজন সেকুলারের কিন্তু মোরাল স্ট্যান্ডার্ড বলেন, অন্যান্য সে কি করবে না করবে, এটা অর্গানাইজড না। এবং একজন সেকুলারের আসলে মানে এই শতকে সেটা নিয়ে কাজ করা উচিত যে আমাদের মোরাল স্ট্যান্ডার্ড কি হবে, আমরা কি করবো, আমরা কোন জিনিসটাকে স্ট্যান্ডার্ড ধরে কাজ করব, এবং কিভাবে কাজ করলে আমরা আসলে সবচেয়ে ম্যাক্সিমাম আউটপুটটা পাবো। মানে এখানে ওনার কথা হচ্ছে উনি নিজেও একজন সেকুলার, বাট অর্গানাইজড ওয়েতে, আমার একটু বলার আছে, অর্গানাইজ রিলিজিয়ন যেভাবে অর্গানাইজ ওয়েতে এটাকে ডিল করছে মোরালিটিকে, সো এখন এটা যেহেতু নিউ ফেনোমেনা যেটা আপনি বললেন, সেটাকে অর্গানাইজ ওয়েতে ডিল করা উচিত, এটা আমিও মনে করি। হ্যাঁ, তবে এখন যদি নৈতিকতা দেখেন, নৈতিকতা কিন্তু আপনি একটু ডিপলি চিন্তা করেন, আইন দ্বারা স্টেটই মেনটেন করতেছে। এখন আমরা এই যে মোরালিটি বলতে, নৈতিকতা বলতে মনে করি হচ্ছে গডের নৈতিকতা। তো গডের নৈতিকতা তো এক এক গড এক এক নৈতিকতা দিয়েছে। সেক্ষেত্রে আমাদের সামনে যে নৈতিকতা নাই তা নয়, কিন্তু আমাদের সামনে অর্গানাইজড নৈতিকতাও আছে, যেটা যেমন ধরেন আপনি চুরি করলে সেটা আপনার বিরুদ্ধে কিন্তু মামলা হবে, আপনার অনেক কিছু আছে এরকম। কিন্তু বিষয়টা হচ্ছে কি, যে এইটা যে আছে এটাকে আমরা খুব একটা রেকগনাইজ করি না। আমরা ধরেই নিয়েছি আমাদের সামনে মরালিটির যে স্ট্যান্ডার্ড আছে সেটা হচ্ছে গডের মরালিটি। এটাই হচ্ছে আসলে আসলে কিন্তু কিছু আছে সেট, কিন্তু মানে ল কিন্তু প্রচুর মানে কোড অফ কন্ডাক্ট দিয়ে রেখেছে, ওগুলিকেও কিন্তু আমরা নৈতিকতা বলতে পারি। ওইগুলি তো নৈতিকতাই, যে আপনি মার্ডার করতে পারছেন না, তাই না? অনৈতিক হবে আপনি কারো ঘরে ঢুকে কিছু নিয়েছেন, তার পজিশন নিয়েছেন, এই ধরনের অনেক কিছু। হ্যাঁ, কারণ মিথ্যে কথা বলা, এটা তো সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না এসে, যে আপনি মিথ্যে বলেছেন কিনা। এখন এইটা কিভাবে আপনি এটা তো আবার ধর্ম বলছে যে, এই জায়গাতে আপনার এইটার কথাই বলছে যে এখানে কাজ করার জায়গা আছে। মানুষকে যখন আপনি মোরাল টিচিংস দিবেন, সেখানে সেকুলার পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেওয়া যায়, এটা অর্গানাইজ ওয়েতে, এটা তো করা হচ্ছে না তা কিন্তু না। আপনি দেখেন গ্লোবালি অনেক নিউ আসছে,
আইডিয়াস আসছে, ইউনাইটেড নেশনস এর মাধ্যমে গ্লোবাল কোঅপারেশন সহ আরো যে বিভিন্ন কাজ আমরা করতেছি। ইভেন আপনি যদি নৈতিকতা, পিটার সিঙ্গারের কথা যদি আপনি ধরেন, সে বলতেছে যে আপনি এখানে একটা কফি পান করতেছেন, এই কফির পয়সা যদি আপনি পান না করে যদি এটা যদি আপনি কোথাও ডোনেট করেন, তাহলে এটার মাধ্যমে অনেকের জীবন বেঁচে যাইতেছে। এই যে নৈতিকতাগুলো, এগুলো আমরা 21st সেঞ্চুরিতে আমরাই কিন্তু এগুলো জেনারেট করছি। প্লাস্টিককে আপনি পানিতে ফেলবেন না, এটাকে প্রপারলি ইয়ে করেন। এই যে প্লাস্টিক নিয়ে যে নৈতিকতার যে ডোমেন গুলো, এগুলো আমরা করছি, অভাব নাই, প্রচুর আমরা করছি। সো আরো করতেছি, আমরা যেটা এখন করতেছি, কথা বলছি, এটাকে আরো অর্গানাইজ করার কথাটাই আসতেছে আর কি, আরো অর্গানাইজ করার কথাটাই আসতেছে। এবং আমার মনে হয় সেটা হচ্ছে, অলরেডি আমরা এটার ইমপ্লিকেশন দেখতেই পাচ্ছি। ভার্চুয়াল ফেসবুক, ইউটিউব, এগুলো যে দেখেন, ওদের আপনার কমিউনিটি গাইডলাইন যদি আপনি ফলো না করেন, আপনাকে কালকেই আপনাকে করে দিবে একদম। তো এটা 2 দিন আগেই ছিল না, এটা আমরাই ডেভেলপ করছি, এবং উইদাউট এনি রিলিজিয়াস হেল্প। এগুলো সব নতুন, এই যে কি করবেন কি না, বাচ্চাদের সাথে কি বিহেভ করবেন, মোরাল কোড যে তৈরি হয়েছে। ফেসবুকে আপনি অ্যাকাউন্ট করার জন্য নির্দিষ্ট একটা বয়স আছে। ফেসবুকে আপনি অ্যাডাল্ট না হইলে আপনি বিভিন্ন সাইটে যাইতে পারবেন না। তারপর আপনি এই যে আপনি যখন বিবিসির প্রোগ্রাম দেখেন, কোথাও প্রোগ্রাম দেখেন, এগুলা দেখবেন ওখান থেকে এখন আমাদের দেশে চলে আসছে যে এই কুকুরকে হার্ম করা হয় নাই। তারপরে দেখবেন আপনি কন্টেন্ট, যারা ডিসেবল আছে, যারা সমস্যা আছে, তারা যদি ধরেন টেলিভিশন দেখতেছে, ওখানে যদি ক্যামেরা ফ্ল্যাশ করে, ক্যামেরা ফ্ল্যাশে তার কাছে সমস্যা হইতে পারে। এই জন্য আগেই ওখানে ওয়ার্নিং দেওয়া হয়। ওয়ার্নিং দেওয়া হচ্ছে, এখানে ভায়োলেন্ট কন্টেন্ট আছে, সেন্সিটিভ কন্টেন্ট থাকলে সেটা ফেসবুক বন্ধ করছে। এগুলো কি দিস ইজ মানে আপনার এগুলা এস্টাবলিশড হয়ে গেছে, অলরেডি আমরা করে ফেলছি। এটাকে আরো এগিয়ে নিতে হবে আর কি, যেটা উনি আরেকটা যেটা জিনিস আমরা ইয়ে করতেছি, সেটা হলো যে উনি স্টালিনের উদাহরণটা এই কারণে দিচ্ছেন যে ধর্মের কারণে যেমন হচ্ছে, বা গডের কারণে, বা ন্যাশনালিজমের কারণে যেমন অনেক মানুষ মারা যেতে পারে, সেকুলাররাও যদি ওইরকম নিজেদের মধ্যে সচেতন না হয়, এর পক্ষে অর্গানাইজ ক্রাইম সম্ভব। যে একটা মানুষ নৈতিক হয়ে যাবে, এটা কোনো কথা না আর কি। এটাই মূল বলতে, সেকুলার হইলে হইছেন আপনার এখন নৈতিকতার ক্রাইসিস যদি হয়, সেক্ষেত্রে আপনি নৈতিকতার প্যারামিটারগুলো তৈরি করে কিভাবে একটা সোসাইটি ভালো হইতে পারে সেটারই গাইডলাইন দিছে আমার মনে হয়। স্টালিনের উদাহরণটা নিয়ে আসছে, দেখেন এখানে কি মাসাকারা হয়ে গেছে, সেকুলার হয়ে গেছে বলে এটা একদম ভালো একটা সোসাইটি হয়ে গেছে, তারা করতে পারে না, ব্যর্থ হয়েছে। সো আপনাকে এখানে ফোকাস করতে হবে এবং এটাকে ইয়ে করতে হবে। এবং আমার মনে হয় এখানে কিন্তু ভালো কাজ হচ্ছে ক্লাইমেট ইস্যু নিয়ে। এগুলা তো আসলে সময় নাই, এই জন্য এগুলো প্রচুর ব্যাপার আছে, বিজনেস এথিক্স আছে। আপনি বিজনেসের যদি এথিক্স পুরোপুরি ফলো না করেন, তাহলে আপনার বিজনেসে এমবার্গো পড়বে। আমেরিকা, বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোতে যদি আপনি এথিক্স ফলো না করেন, আপনার প্রোডাক্ট এখানে থেকে নেবে না। এটাও একটা মোরাল প্র্যাকটিস। মেডিকেল প্র্যাকটিসে আপনি যদি আপনার পেশেন্টসের সাথে যদি আপনি প্রপারলি গাইড মেনটেন করে তার সাথে যদি বিহেভ না করেন, আপনি মেডিকেল এথিক্স ভায়োলেট করবেন, আপনি কন্টিনিউ করতে পারেন। এগুলো ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এগুলো এস্টাবলিশ হয়ে গেছে অলরেডি, আমাদের এখানে হচ্ছে না, হলে ভালো আর কি। তবে আমি বলি যেটা হচ্ছে মানুষের ভুল ধারণা, যেহেতু আমি স্টালিনের দেশেই থাকি, সেটা হচ্ছে যে এই দেশ কোনোদিন সেকুলার ছিল না। এটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মভীরু দেশের একটা। এই দেশ নিয়ে যা কিছু আছে সে সবই হচ্ছে মিথ। শাসকরা ছিল, হ্যাঁ, শাসকরাও ছিল না। এরা যে কিছু খুব সামান্য অংশে, মানে এই জিনিসটা এই দেশে এসে যদি আপনি এই দেশে এসে এদের মেইন স্ট্রিম সোসাইটির সাথে না মিলেন, তাহলে আপনি বুঝবেনই না যে আসল সত্যটা কি। কারণ আমি যাদেরকে পড়াই তাদের মধ্যে অর্ধেক হচ্ছে আপনার চাকরিজীবী। এখন এরা যা শেয়ার করে এটা এবং তাদের হিস্ট্রি শেয়ার করে, সেগুলি আসলে আমি অনলাইনে বলতেও পারবো না, কিন্তু এরা এই দেশটা ভীষণ অস্বাভাবিক রকম ধর্মভীরু একটা দেশ। এটা ভীষণ, উনি কিন্তু স্টালিনের কথা বলছে, এরা অতীতের কথা বলছে, বর্তমানের কথা বলে নাই। কিন্তু ওই অতীতের সেই কথাই আমি বলছি, অতীতেও ওই রকম ছিল না। তারা সেকুলারিজমকে আনছিল, কেন জানো এটা নিয়ে ফ্যান্টাসাইজ হয়েছে আমাদের অঞ্চলে, এটা জানি না, বাট হয় নাই আসলে। আচ্ছা, যাই হোক, শেষ করে দেই আমরা। আরাফ ভাই, আপনি আর কোনো পয়েন্ট আছে আজকে? না, আজকে আর পয়েন্ট নেই, আজকের মতন শেষ। এবং সবাইকে ধন্যবাদ, যারা ছিলেন, আপনারা ছিলেন, যারা লাইভটা শুনছে, তাদের সবাইকে ধন্যবাদ। তো আমি লাস্ট যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের
21st সেঞ্চুরিতে আমাদের আসলে মোরাল এথিক্সটা পার্সোনাল লেভেলে, আমি লাইক স্টালিন কি করছে ওইটা না, আমাদের পার্সোনাল লেভেলে কি হইতে পারে এইটা নিয়ে একটা বই আছে। লাইক মানে জিনিসটা এরকম যে আমি বলতেছি না যেটা খুব ভালো বই এরকম কিছু, বাট আমি পার্সোনাল লাইফে এটা খুব প্র্যাকটিস করার ট্রাই করি। আমি জানি না এটা বোধহয় খুব পরিচিত একটা বই, সেটা হচ্ছে দ্য সার্টেল আর্ট অফ নট গিভিং আ ফাক। আপনারা এই বইটা পড়ছেন কিনা, মার্ক ম্যানসনের? না, আমি পড়িনি, তবে আপনি কথা বললে খুব ভালো লাগবে, এই বইটা নিয়েও কথা বলবেন আপনি। মানে আপনার বইগুলি নিয়ে সবসময় আমরা আর কি লাইভ করব, কারণ খুব ভালো লাগবে, নতুনগুলি জানবো। ওই ক্ষেত্রে হয়তো অন্য কোনো নোশন নিয়েও লাইভ করা যেতে পারে, যে কোনো আপনার যদি কোনো আইডিয়া থাকে যে এই বিষয়ে আলোচনা করা যায়, সেটা নিয়েও আলোচনা করা সম্ভব। আচ্ছা, সো এই সার্টেল আর্ট অফ নট গিভিং আ ফাক এই বইটা, এবং আরেকটা জিনিস হলো আপনার যে আমাদের পার্সোনাল লেভেলে এখন মোরাল এথিক্স আসলে কি হওয়া উচিত। ধরেন আমি যদি ট্রেডিশনাল যে রিলিজিয়াস বা সোশ্যাল ভ্যালুস বা নর্মস যেগুলো আছে ওগুলাকে যদি আমি ডিনাই করিও, তারপরে আমাদের আসলে তার প্রতি একটা এথিক্স মানতে হবে, একটা ইয়ে করতে হয়। ওরকম কি হইতে পারে, ওটা নিয়ে দ্য সার্টেল আর্ট অফ নট গিভিং আ ফাক একটা বই আছে। এটা যদি আমি সহজ বাংলা করি আর কি, যে কাউরে না গোনার সূক্ষ্ম কৌশল। হ্যাঁ, বাট কোনো কিছুকে না গোনার সূক্ষ্ম কৌশল। হ্যাঁ, তো এইরকম। তো আমরা একদিন কথা বলবো না, আমি জাস্ট এটা বলে রাখলাম। তো আমরা হয়তো বা এটা তো আরেকটা পর্ব মনে হচ্ছে লাগবে, আরেকটা দিন লাগবে এই বইটা শেষ করতে। তো এটা নিয়ে আমরা হচ্ছে এটা শেষ করে তারপরে একদিন সময় করে এরকম আমরা আলোচনা করতে পারি। আর এটা নিয়ে নেক্সট যে 7টা আছে ওইটা নিয়ে কবে কথা বলবেন, বা এরকম আপনাদের যদি কোনো প্ল্যান থাকে তাহলে ওইটা বলতে পারেন, কোন দিন করলে এটা শিডিউল করে নেওয়া যাবে, ফ্রাইডে অথবা স্যাটারডে, নেক্সট উইক, আগামী সপ্তাহে ফ্রাইডে হতে পারে। আচ্ছা, এখানে আমি আমরা শেষ করে দিই। শেষ করার আগে, আমি আশাবাদী মানুষ, বলতেছেন কোথাও কোনো ভালো কাজ হচ্ছে না, পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আমি যদি এই কমেন্টের ভিত্তিতে বলি যে আমরা যদি চিন্তা ভাবনা করি যে আসলে কম্পেয়ারটা আমরা কিভাবে করব, আমরা যদি 50 বছর আগের সাথে বর্তমান পৃথিবীকে কম্পেয়ার করি, মানে কোনো মানুষ স্ট্যাটিস্টিক্স যদি দেখে, এডুকেশন, অ্যাক্সেস টু এডুকেশন, অ্যাক্সেস টু মেডিকেল ফ্যাসিলিটিস, হেলথ কেয়ার থেকে শুরু করে এবং চিকিৎসা, শিশু মৃত্যুর হার, হ্যাঁ, এগুলা যদি আপনি কম্পেয়ার করেন, একদম চোখ বন্ধ করে আপনি বলতে পারবেন যে আগের এই সময় থেকে আমরা ভালো আছি। সো এই জায়গা, এটা গেল একটা। আর বেশি বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি এটা গেল একটা। আবার ক্ষতি, আমরা যে ক্ষতির ভিতরে যে নাই তা না, যেমন অনেক জায়গাতে দেখা যাবে যে পার্সোনাল লেভেলে এথিক্যাল ভ্যালু ডাউন হয়েছে, ইন্ডিভিজুয়ালিস্টিক সোসাইটি গড়ে ওঠার কারণে আগে যেভাবে ফ্যামিলির ভিতরে কোঅপারেশন ছিল, হেল্প ছিল, সেটাও তো আমরা দেখতেছি না, নাই। এটা আমরা বলতেই পারি, এটা আছে। কিন্তু আবার দেখবো আমি যে অর্গানাইজেশন, প্রাতিষ্ঠানিক হেল্প আছে, 1000 মাইল দূর থেকে মানুষ এসে আরেক দেশে হেল্প নিয়ে যায়, এগুলা আসলে আগে ওইভাবে আমরা দেখি নাই। সো আপনি দেখবেন, একটা বাসের উদাহরণ যদি দেই, বা আপনার একটা রেস্টুরেন্টে যদি একটা টয়লেটের উদাহরণ দেই, আপনি দেখবেন যে আগে আপনি কল্পনাও করেন নাই যে ওখানে ডিসেবল পিপলদের জন্য আলাদা ফ্যাসিলিটিস থাকবে, বা একটা বাসে প্রেগনেন্ট মহিলাদের জন্য আলাদা সিট থাকবে, এটা আপনি কল্পনা করতে পারেন নাই। কিন্তু আমরা এই জায়গাগুলোতে ডেভেলপ করতে সমর্থ হয়েছি। আমরা এটা ভাবি যে একজন প্রেগনেন্ট মানুষ, তার তো বসে থাকতে হবে, বয়স্ক মানুষদের জন্য আলাদা সিটের ব্যবস্থা করতেছেন। এগুলো করতেছেন কারণ কি, আপনার ওই জাতিগতভাবে ওই চিন্তা আসছে বলে আমরা ওইটা চেষ্টা করতেছি। ক্লাইমেট ইস্যু, যে মানুষের ভিতরে অনেক সময় দেখবেন, অনেক মানুষই দেখবেন যে তাকে যদি শিক্ষা দেয়া হয়, এবং শিশুরাও যদি ওই শিক্ষাটা পায়, অ্যানিমেল ওয়েলফেয়ার, ডেফিনেটলি, যে অ্যানিমেলের প্রতি যে ভালোবাসা, লাভ, এটা তো আমাদের আগে ওইভাবে ছিল না। ইন্ডিভিজুয়াল লেভেলেও কিন্তু এখানে আছে, আমাদের ভিতরে এটা গ্রো করছে। সো এটা আমাদের সবার মিলিত প্রচেষ্টারই সফলতা। সো দুই দিক পার্সপেক্টিভ চেঞ্জ করে দিলেই হয়তো আমাদের দেখবো ভিন্নভাবে, বাট আমি ওভারঅল বলবো যে ইটস এ গুড ওয়ার্ল্ড উই আর লিভিং ইন। এটা আমি আপনার সঙ্গে একমত যে পৃথিবীতে অন্য যে কোনো সময়ের তুলনায় আমরা এখন অনেক বেশি ভালো আছি, অন্য যে কোনো সময়ের তুলনায়। মানে লাইক আমার যদি কালকে যক্ষা হয়, আমি মারা যাব না, আমার বিনামূল্যে ট্রিটমেন্ট করবো। আমাদের ব্লাড লেচিং হইতো, মানে আমাদের অ্যালোপ্যাথিক চিকিৎসায় কি হইতো যে আমরা কোনো জায়গায় কেটে রক্ত পাস করে, ওইটাকে বলে ব্লাড লেচিং, এরকম চিকিৎসা ব্যবস্থা ছিল। তো আমি ফুললি এগ্রি করি, অনেক কিছু খারাপ হচ্ছে, এট দ্য সেম টাইম প্রচুর ভালো কিছু, আমাদের লাইফ স্প্যান বাড়ছে, আমরা প্রতিনিয়ত রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করছি। কিন্তু এই বইটা, এই ধরনের বই যারা লিখে, তারা কিন্তু আমাদেরকে একটা ওয়ার্নিং দেয় যে এই প্রবলেমগুলি আছে এবং আরো বাড়তে পারে।
we have to be very careful. শেষ মুহূর্তে আমি আচ্ছা, উবাল নোয়া হারারি বাই দ্য সম্পর্কে ওয়ে বলবো। আজকে জি জি উবাল নোয়া হারারি সম্পর্কে জি আমি বলি কি, এই যে যে কমেন্ট সূত্র ধরে কথা হচ্ছিল যে আমরা কি আসলে এর চেয়ে ভালো নাকি খারাপ ওয়ার্ল্ডে বসবাস করতেছি, এইটা নেক্সট ভিডিওতে যখন কথা বলবো না, এই টপিকটা দিয়ে হচ্ছে শুরু করব, কারণ এইরকম তো এইটাকে ক্লিয়ারলি এক্সপ্লেইন করার জন্য এই কথাগুলো বলছিলাম। আচ্ছা তাই তো, আমাকে কি শোনা যাচ্ছে? এখন এতক্ষণ শোনা যায়নি, আবার একটু বলেন। ওনার যাই হোক, এখন দেখেন আমরা কিন্তু ফেসবুকের কল্যাণে বা আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার কল্যাণে অনেক বেশি টক্সিসিটিও ছড়াচ্ছি, মানে হিউম্যান টক্সিসিটি অনেক বেশি বেড়েছেও ইন সাম সেন্স। কারণ মানুষগুলি ভালো কথা বলতে পারে না, বা মানুষের একে অন্যের সাথে যে কনফ্লিক্ট সেগুলিও বাড়ছে, সবই হচ্ছে এট দ্য সেম টাইম অনেক পজিটিভিটিও বাড়ছে, এবং এই কারণেই কিন্তু এই ওয়ার্নিং গুলি, যাতে কিনা আমরা কেয়ারফুল থাকি, আমরা গ্লোবাল কোঅপারেশন, কোলাবোরেশন এবং হিউম্যান যে ক্যাপাসিটি সেটাকে এনহান্স করার জন্য কিন্তু আমরা এই ধরনের কোঅপারেশনের বাইরে যেতেই পারবো না। উই হ্যাভ টু, এই জন্য ওনার যে হিউমিলিটি যে চ্যাপ্টারটা আমার ভীষণ পছন্দ। এই চ্যাপ্টারটা থেকে মানে এটা পড়লে জীবনটা বদলে যায়, মানে আপনি মানে আমরা বুঝতে পারি যে আমরা নিজেকে এতখানি হাইলাইট করে আর সবকিছুকে আশেপাশে সবকিছুকে তুচ্ছ তাচ্ছিল্য করে যে এগিয়ে যাওয়া, ওই জায়গাটা থেকে সরে আসা, আমরা যাতে কোঅপারেটিভ ওয়েতে আসলে সামনে আগাতে পারি, এটা খুব জরুরি। থ্যাংক ইউ। আমার মনে হয় সজল নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, উনি তো বিদায়ী বক্তব্য মোটামুটি দিয়ে দিয়েছেন, আর যদি আবার অ্যাড হন তাহলে আমরা শুনবো। আর আচ্ছা হ্যাঁ, আমার আসলে নেট কানেকশনটা ডিসকানেক্টেড হয়ে গেছিল, তো ওই জন্য আর কি। আমি আসলে খুবই সরি। তো আমি আপনারা যে কথায় ছিলেন, আমরা বোধহয় নেক্সট উইকে তাহলে এটা নিয়ে কথা বলি। আমার মনে হয় যে আজকে যেহেতু রাত হয়েছে অনেক, স্পেশালি এখানে অনেক রাত হয়ে গেছে, তো আমরা নেক্সট উইকে তাহলে কথা বলবো আর কি। তো সবাইকে ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যেটা বলতে ভালো থাকবেন সবাই। একটা কথা, হ্যাঁ অনেক ধন্যবাদ। সেটা হচ্ছে উবাল নোয়া হারারি যেভাবে এই বিষয়গুলোকে এত অ্যানালাইটিক পয়েন্ট অফ ভিউ থেকে নিয়ে আসছে, ইটস রিয়েলি অ্যামেজিং। কারণ খুবই মানে একজন হিস্টোরিয়ান হিসেবে সায়েন্সের ইনফরমেশনগুলো, গ্লোবাল টেকনোলজির ইনফরমেশনগুলো, গ্লোবাল যে এই জায়গাগুলো নর্মালি ওইভাবে এত গভীরে গিয়ে বিশ্লেষণ আমি দেখি নাই। অ্যাটলিস্ট এর আগে যাদেরকে দেখছি তাদের এরিয়াতেই এক্সপার্ট হিস্টোরিয়ানরা, যারা যুদ্ধ নিয়ে গবেষণা করছে, দেখা গেছে যুদ্ধের বিষয়টাকে ভালোভাবে তুলে ধরছে। যারা অন্য কোনো ইতিহাস তুলে ধরছে তারা ওই জায়গাটাই ইতিহাস তুলে ধরছে। বাট টেকনোলজি নিয়ে এবং এই যে সায়েন্সের বিষয়গুলো ইতিহাসবিদ হয়ে এটার গভীরে ঢুকে এবং প্রপারলি সুন্দরভাবে তুলে ধরে ওনার যে বই লেখা, এটা তার আসলে মানে মানে অন্যরকম কোয়ালিটি। এবং আমি মনে করি এই কোয়ালিটির কারণেই সে এত ফেমাস হইতে পারছে, মানে এমনি এমনি এত ফেমাস হয়ে যায় নাই। তার মানে সেপিয়েন্স বই বিশেষ করে ওটা মানে খুবই দারুণ লেখা, এবং ফিউচার যে প্রেডিকশন, টেকনোলজি কোথায় যাবে, একজন হিস্টোরিয়ান হয়ে এত গভীরে এত বিশ্লেষণ, মানে এত নলেজ, এটা আবার আমি উল্লেখ করি, তার যে এত নলেজ অর্জন করছে এত এরিয়াতে, তার নলেজের টাচ আপনি পৃষ্ঠায় পৃষ্ঠায় পাবেন, জানে বোঝে গভীরে যাইতে পারছে। আমি ডিসএগ্রি করছি হচ্ছে কি তার শব্দ চয়নের কথা, বা এটাকে ক্রিমিনালিটি, এটা শব্দ চয়নটা না উনি যেভাবে করেছে, আমরা যারা লিটারেচার করার মতো যে যোগ্যতা, আমি বলি এটিমোলজি বা শব্দের যে ব্যাখ্যা, যে যারা ভালো জানে না, এটা আবার যারা শব্দকে ভালো ডিফাইন করতে পারে তাদের জন্য কোনো ব্যাপার না, তারা বুঝতে পারছে যে এটা কি বলেছে, কিন্তু সাধারণ মানুষ কেন আপনি উবাল নোয়া হারারিকে ডিফেন্ড করতেছেন কেন? কারণ আমি শব্দ বুঝতে পারি শাহিন, কারণ কি আমি শব্দ আমি ল্যাঙ্গুয়েজ পড়াই না, আমি তো জানি ল্যাঙ্গুয়েজ ইউসেজ কিভাবে হয়, আমার সাবজেক্টের সাথে কানেক্টেড তো সে। এখন উনি কিভাবে শব্দের ব্যবহার করেছে আমি এটা বুঝতে পারি, কিন্তু কেউ যদি সেটাকে না বুঝে, যেমন মিসইন্টারপ্রিটেশন হয়, উনি ওই জায়গাটা হয়তো উনি ধরতে পারে নাই, কারণ উনি যেভাবে মিথ একদম একেবারে সব জায়গায় ইউজ করেছে, ওই জিনিসটাকে মানুষ আবার ভুলভাল ইন্টারপ্রেট করেছে, এবং ওইখানে হয়তো একটু সমস্যাও হয়েছে। আই এগ্রি, ফুললি এগ্রি, কিন্তু
উনি যেটা বলতে চেয়েছে ওটার মতো অসাধারণ কথা খুব রেয়ার থাকে, যে এইসব ব্যাপার নিয়ে আসলে এত ডিপ অ্যানালিসিস খুব কম দেখা যায়। আপনার মুখ থেকে 2-4টা সমালোচনা শুনতে চাই রাইটারের। হ্যাঁ, আমার মুখে মিথকে যেভাবে আপনার যেখানে আপনার কাছ থেকে আপনি তো তার সম্বন্ধে জানেন, শুনেন, আপনার কাছ থেকে 2-1টা শুনতে চাই যে পাইছেন আমার নাকি কোনো কিছু। না উনার কথা, উনি তো বই উপস্থাপন করছে ওয়াল্লা হারারি সম্পর্কে বলতেছে, এই যে বই 21 লেসনসে এখানে নেগেটিভ কিছু পাইছেন কিনা বা কোনো সমালোচনার আপনার জায়গা আছে কিনা, থাকলে সেটা শুনতে চাই। উনি যেভাবে ইমাজিন রিয়েলিটিকে এবং অ্যাবস্ট্রাক্ট নাউনকে মিথ হিসেবে ডিফাইন করেছে, সেই জিনিসটা সাধারণ পাঠক যারা কিনা শব্দ নিয়ে খেলা করে না, যারা কিনা লিটারেচার এবং লিটারারি জনরা এবং ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করে না, শব্দের এটিমোলজি বা শব্দের যে আপনার পোস্ট স্ট্রাকচারালিস্ট যে একটা অ্যাপ্রোচ আছে, যে শব্দকে আপনি বিভিন্নভাবে একটা শব্দকে ডিফাইন করতে পারেন, শব্দের যে স্পেসিফিক একটা স্ট্রাকচার ধরে দেওয়া যাবে না, ওইটা যারা না জানে সাধারণ পাঠকদের মধ্যে ওটা একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। যেমন আমি যেহেতু ল্যাঙ্গুয়েজকে জানি না, আমি বলি যে আমার জন্য প্রবলেম ক্রিয়েট হয়নি, কারণ আমি জানি যে সে কি ফর্মে ইউজ করছে। কিন্তু এখন যেটা হচ্ছে যে এইভাবে সব মিথকে ডিফাইন মানে প্রেজেন্ট করে দিলে গ্লোবালি একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে। প্রচুর মানুষ মিথকে ভুলভাল ভাবে ডিফাইন করছে, ভুল জায়গায় যে মিথ বলে দিচ্ছে। এই সমালোচনাটা আমি, এটা ওনার সমালোচনা হয় না, এনিওয়ে ওনার পাঠকের সমালোচনা করছেন। থ্যাংক ইউ। আপনি সমালোচনা করেন নাই, আপনি ওনাকেই করছে যে ওনার পাঠককে না, উনি এটাকে এইভাবে না বলে আরো ডিফারেন্ট শব্দ যদি ব্যবহার করতেন তাহলে পাঠকদের মাঝে এই সমালোচনা হইল না। মানে উনি এভাবে না করে এভাবে যদি করতো তাহলে তো এটা আরো ভালো হইতো। এটা কি সমালোচনা হইলো? এছাড়া আমি ওনার কোনো খুব একটা পান নাই, আপনি বলেন আমি পাই নাই, আমি সবকিছু ভালো। ওনার আমার কাছে যেটা মনে হচ্ছে, ওনার সবচেয়ে বড় সমস্যা হইতেছে উনি ভীতু। উনি নিজে মনে মনে প্রচন্ড রকমের মার্কসিস্ট কমিউনিস্ট, কিন্তু উনি যেহেতু পশ্চিমা বিশ্ব ওনার বইগুলা চালাইতে হবে, হ্যাঁ, বিবিসি সিএনএন এ গিয়ে ওনার ইন্টারভিউ দিতে হবে, তো এই কারণে উনি সরাসরি এটা বলতে পারে না। হ্যাঁ, মানে এখান থেকে ওখান থেকে একটু বলে বোঝানোর চেষ্টা করবে যে আমি দুই দিকেই আছি ভাই। পার্সোনাল দিবেন, আমি কিন্তু এটা তো আর আমি জানি না। না পার্সোনাল না, মানে ওনার বইতে এই সমস্যাটা আছে। কেমন? ওনার বইতে এই সমস্যাটা আছে। ওনার বই পড়ে ওনার সম্বন্ধে আপনার এই ধারণা হয়েছে। হ্যাঁ, এই বইয়ে তো এক্স্যাক্টলি। তো আপনি ওই ধারণার কে করতেছেন যে এই ধারণা সে আরো স্ট্রংলি এখানে করতে পারতো, মানে এই পজিশনটা ভীতু হওয়ার কারণে সেই পজিশনটা নেয় নাই, এটা বের করছেন, আপনি ডিসকভার করছেন। শুধু তাই না আপনি ওটাকে বের করছেন ভেতর থেকে পড়ে, আপনার এটা আপনার যোগ্যতা, আপনি এটা বের করছেন, তার সাইকিতে প্রবেশ করতে পারছেন, বই পড়ে লেখকের মস্তিষ্কে ঢুকছেন আপনি, যে বই কেন এটা এভাবে লিখলো, কেন লিখলো না, এটা কিন্তু আপনি আবিষ্কার করছেন। আমি আরেকটা জি এবং আমার কাছে উনি ফেমিনিজম নিয়ে যেটা বলেছেন সেখানে উনি কিন্তু মানে ফাইনালি নারী অবদমন যে কেন হয়েছে এটা সম্পর্কে উনি কিছু কংক্রিট কিছু বলতে পারেন না। উনি বলছে আই জাস্ট ডোন্ট নো, এবং উনি ওই সময় একটা লাইন বলেছিলেন যে লাইনটা আমার পছন্দ হয় নাই, যেহেতু সারা বিশ্বে পেট্রিয়ার্কি হয়েছে, পেট্রিয়ার্কি ডমিনেট করেছে, নিশ্চয়ই এর পেছনে একটা কারণ আছে, কারণটা কি আই ডোন্ট নো, এবং এই জিনিসটা আমার খুব একটা পছন্দ হয়নি। এছাড়া আমার কিছু পাইনি। হ্যাঁ, আমি এছাড়া এই পেট্রিয়ার্কির ব্যাপারটা, ফেমিনিজমকে, নারীর অবদমন, নারীরা কেন পিছিয়ে আছে, উনি কিন্তু নারীর অধিকারের পক্ষে, কিন্তু এটাকে উনি ডিফাইন করতে পারে নাই। যেমন আমি আমার বইয়ে লিখেছি যে ক্রিয়েশন মিথোলজি একটা কারণ, উনি এরকম কোনো কারণ দর্শাননি, উনি বলেছে আই ডোন্ট নো। এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে একটুখানি কি আপু, আমি না এই জিনিসটা, যেহেতু ওনাকে আমি অনেকদিন ধরে ফলো করি থ্রু সোশ্যাল মিডিয়া, প্লাস হলো আপনার বই টই পড়ি, আমার কাছে মনে হয়েছে কি টোটালি উনি যে সমস্ত বিষয় নিয়ে কথা বলে, এই টাইপের এই যে ফিলোসফিক্যালি যারা কথা বলে, ওদের বড় একটা অংশ ওনার জনরার যারা আছে, নারীদেরকে নিয়ে কথা বলার চেষ্টা করে, মানুষের, শুধু নারী না, মানে নারী পুরুষ যে সম্পর্কটা নিয়ে কথা বলার চেষ্টা করে। বাট ওনার বইতে একেবারে নাই তা না, কিন্তু আমার কাছে মনে হয়েছে খুবই কম।
খুবই কম। উনি এই জিনিসটাতে এমফাসাইজ করে না বললেই চলে। এখন এইটা আমার কাছে মনে হয় কি, উনি নিজে যেহেতু একজন হোমোসেক্সুয়াল, তো যেটা হয়, আমি যেমন প্রত্যেকদিন আমার নারীর সঙ্গে মানে নারীদের সঙ্গে আমার যে সম্পর্ক, আমি যেভাবে একজন নারীর সঙ্গে আমার সম্পর্কটাকে দেখি, বা আপনি একজন পুরুষের সঙ্গে, আমি জানি না, আমি অবশ্য এটা সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে কথা বলা আপনাকে না, মানে যেহেতু আপনি একজন ফিমেল মেম্বার এখানে আছেন। মা আমারও একটা জামাই আছে, বলেন। না না ঠিক আছে, ওই অর্থে না, যেহেতু আপনি ফিমেল একজন আছেন ওই হিসেবে আপনাকে উদাহরণ টানছি, এটা পার্সোনালি কিছু না আর কি। হ্যাঁ, ওই অর্থে। তো এখন যেটা হয় যে মানে আমি যেভাবে দেখি, বা আপনি একজন পুরুষকে যেভাবে দেখেন, বা যে সোসাইটিতে যে নর্মসে আপনি সংসার করেন, আমি সংসার করি, ওই সিমিলার সেন্সে যেহেতু উনি ওনার লাইফটা যায় না, যার কারণে উনি আসলে নারী পুরুষের সম্পর্কে জায়গাটাকে ঠিক মতো ডিফাইন করতে পারে না। এটা আসলে আমার মনে হয় ওনার দোষ না, যেটা হচ্ছে উনি বায়োলজিক্যালি যেহেতু উনি ডিফারেন্ট, সো উনি আমাদের মতন চিন্তা করতে পারে না, এবং আমরা যে অ্যান্সারটা ওনার কাছে এক্সপেক্ট করতেছি ওই অ্যান্সারটা উনি দিতে পারে না। দারুণ দারুণ, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আছে। প্রবেশ করছেন আপনি। ভালো লেগেছে আমার। আমরা যেভাবে বাইনারিতে অভ্যস্ত, বা আমরা যেভাবে, মানে আমরা না, অন্য সাধারণ সবাই যেভাবে অভ্যস্ত, তার জায়গাটা যেহেতু ওই রকম ভাবে এক্সপেরিয়েন্স না, সেই জন্য সেই জায়গাটাতে এক্সপ্লোর করে। হি ইজ ম্যারিড উইথ আ ম্যান, উনি ম্যারিড টু আ ম্যান, ওনার একটা জামাই আছে। হ্যাঁ, ওনার একটা জামাই আছে। তো এটা ওই জায়গা থেকে যে আপনি বলছেন, আপনার এই বলাটাকে আমি বলতেছি আর কি, আপনি অনেক গভীরে প্রবেশ করছেন আর কি। আমি ওখানে কোনো মতামত দিচ্ছি না। হ্যাঁ, আপনাকে আসলেই সজল আরাফকে প্রশংসা করতে হয়। রিয়েলি আপনি অনেক ডিপে প্রবেশ করতে পারেন, এবং আমার মনে হয় এই চিন্তার, আপনার এই যে ডিপে প্রবেশ করার জন্য বইয়ের কিছু ইনফ্লুয়েন্স ডেফিনেটলি আছে আমি মনে করি। এটা অ্যাট লিস্ট হয়তো ছিল, কিন্তু বই পড়লে আমাদের কাছে জ্ঞান বাড়ে, অবশ্যই বাড়ে। সেটা আমি নিজেও বলবো যে তার যে বই আমি পড়ছি সেখানে আমি ডেপথনেস খুঁজে পাইছি, আমি নিজেও উপকৃত হয়েছি ডেফিনেটলি, যদিও আমি তার অনেক অ্যাপ্রোচের সাথে একমত না আর কি। আমি মনে করি সে একজন মানবতাবাদী মানুষ। কেউ যদি, আপনি যদি দ্বিমত না হইতে পারেন, তার মানে সে হচ্ছে ভালো কিছু বলে নাই, সে যে নতুন কিছু বলে নাই, ভালো না, নতুন কিছু বলে নাই। সে যে একটা ভালো পৃথিবী দেখতে চায় এটা, এবং সেটা চেষ্টা করে, এবং সেই অ্যাঙ্গেলেই সে কথা বলে। একটা বেটার সোসাইটি সে দেখতে চায়, ভালো একটা মানবতাবাদী সমাজ একটা দেখতে চায়। এটা মোটামুটি তার কাছ থেকে পাওয়া যায়, তাই স্পষ্ট, এবং সে সবসময় কিন্তু ভোকাল, কথা বলে। হ্যাঁ, এটা ভেরি গুড থিং। কোভিড এর সময় সে খুব চেষ্টা করেছে গ্লোবাল কোঅপারেশন কিভাবে কোভিড কে স্টপ করতে পারবে, এটা নিয়ে সে খুব ভোকাল ছিল ওই সময়। এবং আমি অ্যাপ্রিশিয়েট করি তার কাজগুলোকে, তার কাজের মান ভালো, কাজের মান ভালো, আমি বলতেছি তার কাজে, মানে ইটস রিয়েলি ওয়ান্ডারফুল কাজ তার। আমার বক্তব্য শেষ, আপনারা যদি কোনো কিছু না বলেন তাহলে লাইভটা শেষ করে দিচ্ছি। ঠিক আছে, শিওর, আমরা তাহলে লিভ নেই, আমরা পরে আবার নেক্সট উইকে কথা বলবো। আপনারা জাস্ট হচ্ছে আমাকে একটু শিডিউলটা জানাই দিন, আপনাদের প্রেফারেবল টাইমটা কখন হয়। জি, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। হ্যাঁ, আপনারা সবাই ভালো থাকবেন। টাটা।